আজকের ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে জেরোতে আমরা পেরোল কিভাবে করব। হ্যাঁ, এখন ধরেন আসেন, পেরোলের দুইটা পার্ট, দুইটা ভাগে একটা পেরোল সম্পন্ন। প্রথমটা হচ্ছে পেরোল প্রসেস আর দ্বিতীয়টা হচ্ছে পেরোল অ্যাকাউন্টিং। এখন পেরোল প্রসেসের কাজ কি? পেরোল প্রসেস হচ্ছে আপনি এই যে ইউকেন সিস্টেম একটু আগে যে আপনাদেরকে বললাম যে ধরেন উইকলি পেমেন্ট হয়, আওয়ারলি পেমেন্ট হয়, তাই না? এখন ধরেন একটা উইকে আপনার কয়টা শিফট, কত আওয়ার, এটাকে বলে টাইম শিট। ওকে, এই টাইম শিটটা কি হয়, মানে আপনি যেখানে যে ধরেন আমাদের স্টাফ যে হোমে কাজ করতে গেছে সেই হোমের ম্যানেজার বা সেই হোমের যে দায়িত্বপ্রাপ্ত উনি কতক্ষণ কাজ করেছে, কত ঘন্টা, কোন ডেটে, এটা সিগনেচার করে দেন ওই টাইম শিটটার মধ্যে। এখন ধরেন আমি এটা বাংলাদেশি পার্সপেক্টিভে বলতেছি না, আপনি আপনার যেহেতু ক্লায়েন্ট হবে বাইরের, সেই পার্সপেক্টিভে বলতেছি। তো এগুলোকে বলে টাইম শিট। আপনি যখনই পেরোল নিয়ে কাজ করতে যাবেন তখনই দেখবেন ক্লায়েন্ট আপনাকে টাইম শিটের কথা বলতেছে। তুমি কি টাইম শিট এন্ট্রি দিতে পারো? সেটা ইউরোপে হোক, আমেরিকায় হোক, কানাডায় হোক, যে ক্লায়েন্টই হোক, সে ফার্স্টেই বলবে আপনি তুমি টাইম শিট এন্ট্রি দিতে পারো কিনা। বলবেন ইয়েস, টাইম শিট এন্ট্রি দেওয়া যাবে, সমস্যা নেই। তো ও একটা পেপার টাইম শিট আপনাকে স্ক্যান করে পাঠাবে, ওখানে দেখা যাবে কোম্পানির নাম লেখা আছে, কোন ডেটে, কোন উইকেন্ড। হ্যাঁ, এখানে একটা উইকেন্ড একটা বড় বিষয়। কোন কোন উইকেন্ডিং ডেটে কাজ করছে, কোন ডেটে কাজ করছে, কতক্ষণ থেকে কতক্ষণ, কটা থেকে কটা ছিল, কত আওয়ার, এসব লিখে সাইন করবে। তার পজিশন কি, তার নাম কি, এসব লিখে সাইন করে দিবে। এটা সে স্ক্যান করে পাঠাবে। এই যে স্ক্যান করে পাঠালো, এইটাকে আমরা কনভার্ট করবো কিসে, পে স্লিপে। কতক্ষণ থেকে কতক্ষণ কাজ করছে, তার কত আওয়ার, অ্যাডিশন কত, কোনো ডিডাকশন আছে কিনা, কোনো ট্যাক্স কাটবে কিনা, এইসব করে একটা পে স্লিপ রেডি হয়। এই পে স্লিপের এগেনস্টে আপনি টাকা পান, স্যালারি পান, তাই না? এখন এই পে স্লিপটা তৈরি করা পর্যন্ত একটা পার্ট, আর পে স্লিপ হয়ে যাওয়ার পর পেমেন্ট দেওয়ার হলো আরেকটা পার্ট। আর পে স্লিপ তৈরি করা পর্যন্ত এটাকে বলা হচ্ছে পেরোল প্রসেস। প্রসেস হতে থাকে সব কিছু। এই কাজটা করে ম্যাক্সিমাম, মানে এক্সেপশনাল দুটো একটা কোম্পানি ছাড়া ম্যাক্সিমাম করে হচ্ছে এইচআর ডিপার্টমেন্ট। এইচআর একটা পার্ট থাকে পেরোল। তারা কি করে, এই পেরোলের কার কতক্ষণ, মানে ধরেন বাংলাদেশি পার্সপেক্টিভে যদি এখন বলি, কে কয়দিন অফিস করছে, কার কয়দিন লেট আছে কিনা, এগুলো তার অ্যাডিশন, তার পাওনা। এরপরে দেখা যায় যে অফিসে যদি ফুড থাকে, ফুডের হয়তো একটা বিল থাকবে, অফিসে যদি ট্রান্সপোর্ট থাকে, ট্রান্সপোর্টের বিল থাকবে, ডিডাকশন, ট্যাক্স থাকলে ট্যাক্স ডিডাকশন, এগুলো করে নেট পে একটা দিবে। এইটা টেক হোম বলি যেটাকে আমরা, হ্যাঁ, যে এইটা আপনি পাবেন। এইটা এইচআর রেডি করে অ্যাকাউন্টসে পাঠায় একটা, আর একটা পাঠায় স্টাফের কাছে, তোমার এই মাসের স্যালারি হচ্ছে এরকম। ওকে, সো এইচআর এর কাজ শেষ। পেরোল মানে আপনার পে স্লিপ তৈরি করে এইচআর এর কাজ শেষ। এখন এটা চলে যায় অ্যাকাউন্টসে। এখন আপনি আমি কি অ্যাকাউন্টেন্ট, তাই তো? আপনার আমার কাজ শুরু হবে হচ্ছে পে স্লিপ পাওয়ার পর থেকে। পে স্লিপ পাওয়ার পর থেকে আমরা যদি একটা পেমেন্ট দিই, মানে স্টাফ পেমেন্ট, এটা তো আর আমি পণ্য কিনে বেচে দিচ্ছি না, স্টাফ পেমেন্ট। এখন ম্যাক্সিমাম স্টাফ পেমেন্ট, যেটা যে ধরনের সফটওয়্যার, সেই ধরনের সফটওয়্যারের ম্যাক্সিমাম স্টাফ পেমেন্ট কীরকম হয় জানেন? ধরেন আপনি একটা স্টাফকে যে সার্ভিস সেল করেন, সার্ভিস, আপনার এটা কি কম্পিউটার, টেক, পিসি অ্যান্ড অ্যাক্সেসরিজ, হ্যাঁ, আপনি কি করেন, আপনি হচ্ছে ধরেন আপনার একজন স্টাফ আছে যিনি কি করতে পারে, ধরেন ভাইরাস রিমুভ করে দেয়। একজনের ল্যাপটপ নিয়ে আসছে, আপনি ভাইরাস রিমুভ বলতে ভাইরাস রিমুভ করে ওনাকে দিলেন, এটা একটা সার্ভিস সেল করলেন। এটা কি কোনো ফিজিক্যাল প্রোডাক্ট না, এটা সার্ভিস সেল করলেন। এখন যে স্টাফটাকে দিয়ে আপনি এই কাজটা করাচ্ছেন, আপনি কি সার্ভিসটা তার কাছে কিনে তারপর বিক্রি করেন? তাকে মান্থলি বেতন দেন, তাই না? এখন এইসব ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হবে, এই স্টাফটাকে যে আমরা মান্থলি পেমেন্ট দিচ্ছি, এইটাকে আমরা কিভাবে টাকাটা দিব, এইটা আমরা সিস্টেমে দেখাবো কিভাবে, সেটাই হচ্ছে আমাদের ক্ষেত্রে আমাদের অংশের কাজ, পেরোল অ্যাকাউন্টিং। এইটুকু কি বুঝতে পারলেন? মানে আমার কথা বুঝতে পারেন না এমন কেউ আছেন? আপনি পরে, আপনি তো মাত্র আসছেন, আপনি আস্তে আস্তে বুঝবেন। আপনি ছাড়া আর কেউ বুঝতে পারেন না এই কথাটা। মোট কথা, পেরোলের দুইটা পার্ট। একটা হচ্ছে পেরোল প্রসেস, যেটা এইচআর করবে, তারপর আসবে আমাদের কাছে, আমরা করবো পেরোল অ্যাকাউন্টিং। এখন এই পেরোল অ্যাকাউন্টিংটাই জেরো সফটওয়্যারে আমি কিভাবে এন্ট্রি দিলে এইটা অ্যাকসেপ্টেড হবে। এখানে দেখেন,
যদি আমরা পেরোল বলে একটা অপশন এখানে থাকার কথা, যদি আমরা পেরোলটা অ্যাড করি কেনার সময় তাহলে পেরোল থাকে, বাট ওইটা খুব একটা কাজের জিনিস না, ওইটা দিয়ে তেমন কিছু করতে পারবেন না। হ্যাঁ, কারণ এটা পেরোলের আলাদা সফটওয়্যারই আছে, বহুত সফটওয়্যার আছে, 100-র উপরে সফটওয়্যার আছে, আপনি ইন্টারনেটে সার্চ করলেই পাবেন। এবং এই পেরোলের সফটওয়্যার যেগুলো সব থেকে বেশি ডিমান্ডিং সফটওয়্যার, এগুলোর কোনো ফ্রি ট্রায়াল নাই, বুঝছেন? মানে পেরোল প্রসেসের যে আলাদা কিছু আপনাদেরকে দেখাবো এরকম তেমন কিছু নাই। আমার যে স্টুডেন্ট আছে ক্যানাডিয়ান, ওনাকে আমি বলছি যে আপনি একটা সফটওয়্যার কিনেন, অ্যাটলিস্ট 2 মাসের একটা সাবস্ক্রিপশন নেন, আমরা সফটওয়্যারটা, যেহেতু ট্রায়াল নাই, উনি সফটওয়্যার কিনতেও পারে নাই। যেখানেই উনি এই সফটওয়্যার কিনতে যায় সেখানে তারা তাকে ফোন করে, তোমার কোম্পানি কত বড়, কি বিষয় আসে, তারপরে যায় তোমার সাথে মিটিং ফিক্স হবে, তারপর সেল করবো। মানে আমি টাকা এটা যেমন জেরো, যেমন আমি টাকা দিলে কিনতে পাচ্ছি, 2 মাস চাললাম তারপরে সাবস্ক্রিপশন করলাম না, শেষ। কিন্তু ওইখানে এই ধরনের কোনো অপশনই নাই। আপনি টাকা দিয়ে কিনবেন তাও পারবেন না, আপনার কোম্পানি লিগ্যাল কিনা, আপনার কোম্পানির ট্রেড লাইসেন্স আছে কিনা, এই সব কিছু দেখার পর তারা আপনার কাছে এটার ট্রেনিং দিবে, ট্রেনিং দেওয়ার পরে সফটওয়্যার সেল করবে। কি বুঝলেন? তো এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, এখন আমরা যেটা করব, আমরা পেরোল অ্যাকাউন্টিং করব। পেরোল অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে আমি যেটা বলছি, পে স্লিপ পাওয়ার পর থেকে আমাদের কাজ শুরু হয়। প্রথমে আপনাদেরকে একটা পে স্লিপ দেখাই। টাইমশিটটা পে স্লিপের আগের কাজ, তাই না? হ্যাঁ, দেখেন, এটা হচ্ছে ইউকে বেসড একটা কোম্পানির পে স্লিপ। হুবহু এরকমই 100% থাকে ব্যাপারটা তা না, বাট ইউকেতে এই পে স্লিপটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এটাই ম্যাক্সিমাম ফলো করে। আর যখন কুইক বুকের পেরোল করাবো, পেরোল অ্যাকাউন্টিং, তখন দেখাবো ইউএসএ। আর এই দুটার মাঝখানে আবার কানাডাও একটা দেখাবো, কানাডারটা একটু ডিফারেন্ট। মানে চেহারা ডিফারেন্ট হতে পারে, কিন্তু অ্যাকাউন্টিং প্রিন্সিপাল সবগুলোর ক্ষেত্রেই সেম। ওকে, এখন দেখেন এই পে স্লিপটাতে আমরা একটু দেখি কি কি আছে। পে স্লিপ বলতে ওর সবকিছু রেডি, মানে ও কতক্ষণ কাজ করছে, কি করছে না করছে সব রেডি করে, এই যে পে স্লিপটা রেডি করছে, রেডি করে আমাদের কাছে ধরেন পাঠাইছে। আমরা এখন দেখতেছি কি, এখানে দেখেন একটা ডেট আছে 28/2/2020, তার মানে এই পে স্লিপটা হচ্ছে 2020 সালের, 20 সালের ফেব্রুয়ারি মাসের শেষ দিনের করা। ওকে, এমপ্লয়ি রেফারেন্স ফ্রম 1 এগুলো আছে। এখানে দেখেন প্রসেসিং ডেট 28/2, আর প্রসেসিং ডেট ফ্রম 2, মানে এটা একদিনেই সব প্রসেস করছে আর কি। ওকে, সব ডেটই একটা, তার মানে আমার এদের প্রসেস ডেট, তার মানে আমার এটা 28/2-তে যে আমার এন্ট্রি দিতে হবে। ওকে, এখানে দেখেন ট্যাক্স উইক 47, ট্যাক্স মান্থ 11, ট্যাক্স উইক 47, এটাকে বলে ট্যাক্স মান্থ বা ট্যাক্স ইয়ার। যেটা হয় সেটা হয় ইউকেতে এপ্রিল টু মার্চ। তার মানে ফেব্রুয়ারি হচ্ছে, বলতেছে 11 মাস চলে ফেব্রুয়ারি, মানে এটা সরি এটা মার্চে পড়ছে, কারণ ফেব্রুয়ারি 28 তারিখ। পেমেন্ট দিবেন কবে আপনি? 28 তারিখ মানে তো ফেব্রুয়ারি শেষ, পেমেন্ট যাবে কবে? অবশ্যই মার্চের 1 তারিখ বা 2 তারিখে যাবে। তার মানে ট্যাক্স মান্থ এখানে 11 এবং উইক 47। আমাদের এখন উইক চলতেছে, ইউকেতে উইক চলতেছে 42, মানে এপ্রিলের 1 তারিখ থেকে 7 তারিখ হচ্ছে উইক 1, 7 তারিখ থেকে 14 তারিখ হচ্ছে উইক 2, 14 থেকে 21 তারিখ হচ্ছে উইক 3, এইভাবে হিসাব করা হয়। তো আমাদের এখন জানুয়ারি মাস চলতেছে, আমরা লাস্ট পেরোল, মানে আমাদের লাস্ট পেমেন্ট দিছি আমরা হচ্ছে উইক 41-এর, আর এখন যে রানিং এটা চলতেছে উইক 42, আবার সোমবার থেকে শুরু হবে উইক 43। এইভাবে 52 সপ্তাহের বা 53, মানে অনেক সময় 2-3 দিন বেশি থাকলে 53 সপ্তাহে চলে যায়। হ্যাঁ, 52 বা 53 সপ্তাহে হিসাব করা হয়। তার মানে এইটা হচ্ছে ফেব্রুয়ারির লাস্টে, মানে উইক 47 চলতেছে। আর এটা হচ্ছে ট্যাক্স মান্থ 11, মানে মার্চে পড়ছে, সরি ট্যাক্স মান্থ 11 মানে ফেব্রুয়ারি, মার্চে তো 12 মান্থ, ফেব্রুয়ারিতেই হিসাব করছে। হ্যাঁ, এখন বলতেছি কি, দেখেন এখানে 3টা স্টাফের নাম আছে, স্কট, হালিলাজ আর হচ্ছে জর্ডান। ওকে, এই যে 3টা স্টাফ, এই 3টা স্টাফের বেতন বা তার ইনকাম বা তার ডিডাকশন এখানে দেওয়া আছে। কিভাবে দেওয়া আছে দেখেন, গ্রস পে পার স্যাক্রিফাইস,
মানে স্যাক্রিফাইস মানে কি আমি জানি না। যাই হোক, এটা হচ্ছে তার গ্রস পে, তার তার মূল টাকা হচ্ছে 2000। হ্যাঁ, এখানে বলছে গ্রস পে পোস্ট স্যাক্রিফাইস, মানে প্রি স্যাক্রিফাইস আর পোস্ট স্যাক্রিফাইস হচ্ছে দুইটাই 2000, তার মানে তার বেতন 2000। আর ট্যাক্সেবল গ্রস 2000। আমরা সবসময় দেখবো এই ট্যাক্সেবল গ্রস, এখানে যোগ বিয়োগ করে যা আসবে এটাই হচ্ছে তার বেতন, ট্যাক্সেবল গ্রস যেটা। ওকে, যদি আমরা ইউকের কোনো পে স্লিপ পাই তাহলে আমরা দেখব তার মূল স্যালারি কোনটা, ট্যাক্সেবল গ্রস। ওকে, এখন দেখেন স্কটের গ্রস হচ্ছে 2000, হালিলাদের গ্রস হচ্ছে 2945, আর জর্ডানের গ্রস হচ্ছে 1170। এটা হচ্ছে ট্যাক্সেবল গ্রস। এখন এখানে দেখেন এই তিনটা যোগ করলে রিপোর্ট টোটালে যদি আসি 6115.17, এই তিনটা যোগ করলে এটাই হবে। তাহলে আমরা একটা একটা করে স্টাফের পেরোল করবো না, আমরা টোটালটা করবো, কারণ আমি তো অ্যাকাউন্টস, ও একটা একটা করে দিছে কার কত, আমি তো সবার অ্যাকাউন্টে টাকা পাঠাই দিয়ে আমি লিখবো যে টোটাল আমার পেমেন্ট কত। বুঝতে পারছেন? এখন যদি আপনার কোনো ক্লায়েন্ট বলে ভাই আমার একটা একটা করে এন্ট্রি দিতে হবে, আমি টোটাল দিয়ে এন্ট্রি দিব না, আমাকে এই যে হাইলাদার স্কোয়ারটা স্কোয়ার হাইলাদার এইভাবে দিতে হবে, এটা আমি একটু পরে দেখাবো আপনাদেরকে। এইভাবে যদি দিতে চায় তাহলে কিন্তু তার পেমেন্ট হবে অনেক বেশি। আপনি 3-4টা একসাথে লিখে এক জায়গায় লিখতেছেন একবার, আর যদি আপনার 10টা স্টাফ হয় 10 বার আলাদা আলাদা লিখতে হবে। এই কাজ যদি আপনি করেন $30, তার ওই কাজ নিতে হবে $200। বুঝছেন বিষয়টা? আলটিমেটলি দিন শেষে রেজাল্ট কিন্তু একই, টোটাল অঙ্ক তো চেঞ্জ হবে না। অ্যাকাউন্টসের কাজ কি, টোটাল অঙ্ক নিয়ে খেলা। ওকে, প্রি আর পোস্টটা দেখাইছে, এটার মানে কি? আচ্ছা এটা আমি ক্লিয়ারলি জানি না, এটা একটু ইন্টারনেট করে নিয়ে স্যাক্রিফাইস মানেটা কি। প্রি আর পোস্ট দুইটা যে দেখাচ্ছে একজনের। এইটা আমি সঠিক জানি না এটা কি, এটা একটু আচ্ছা আমি জেনে জানাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, তাহলে ট্যাক্সেবল গ্রসটা হচ্ছে আমাদের টোটাল ধর্তব্য বিষয় আর কি, ট্যাক্সেবল গ্রস এটা হচ্ছে তার মানে টোটাল পাওনা, এই যে এই অ্যামাউন্টটা হচ্ছে তার পাওনা 6115। ওকে, এরপর বলতেছি কি দেখেন PAYE হচ্ছে পে অ্যাজ ইউ আর্ন। PAYE তে কারা থাকে আমাদের কোম্পানিতে, PAYE তে আছে, আর একটা হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে PAYE পে অ্যাজ ইউ আর্ন, আর একটা হচ্ছে সেলফ এমপ্লয়েড। দুই ধরনের কথা বলে, এটা হচ্ছে ট্যাক্সের জন্য। PAYE যারা থাকবে, PAYE তে যারা পেমেন্ট নিতে চাবে তারা কি করবে, তাদের যে গভর্নমেন্টের ট্যাক্স সেটা কোম্পানি কেটে রাখবে। ধরেন 2000 টাকার উপর 100 টাকা ট্যাক্স আছে, সেটা কোম্পানি কেটে রেখে তাকে 1900 টাকা দিবে। এটা দিলে কোম্পানি এই 100 টাকা পরে গভর্নমেন্টকে পে করে দিবে। আর সেলফ এমপ্লয়েড যারা থাকে তাদেরটা কোম্পানি কাটবে না, তাদেরটা 2000 টাকা বা 200 টাকা 200 টাকা পুরোটাই দিয়ে দিবে। সে আর গভর্নমেন্ট বুঝবে এখন সে টাকা ইনকাম ট্যাক্স দিছে কিনা। বুঝতে পারছেন? দুইভাবে বেতন নেওয়া যায়। তবে যারা ইউকেতে স্থায়ী হতে চায়, ইউকেতে থাকতে চায়, তাদের বেতন অবশ্যই PAYE-তে হতে হবে, তাহলে গভর্নমেন্টের কাছে ট্র্যাক থাকে। এবং যখন আপনি একটা সমাজে অ্যাপ্লাই করবেন তখন যখন দেখবে আপনি ফুল আপনার ইনকাম PAYE-তে নিয়েছেন, তার মানে গভর্নমেন্টকে আপনি পে করছেন, তখন আপনাকে তারা থাকার পারমিশন দেবে। কিন্তু যখন আপনি সেলফ এমপ্লয়েডে নেবেন তখন গভর্নমেন্ট বলতে তোমার তো কোনো ট্র্যাকই নেই, তুমি আমার দেশে কী কন্ট্রিবিউশন করছো, ওখানে টাকা ইনকাম করে দেশে পাঠাইছো, তোমার রাখবো না, যাও এখান থেকে। বুঝছেন? তো এটা হচ্ছে PAYE আলটিমেটলি এটা হচ্ছে ট্যাক্স, এটা হলো আমার ডিডাকশন। এই যে স্যালারি ট্যাক্সেবল গ্রস, এখান থেকে আমি এটা কাটবো, আমি কোম্পানি না, আমি এটা কেটে রাখবো, আমি এটা পরে গভর্নমেন্টকে পে করবো। এরপর বলছে এমপ্লয়ি এনআইসি হচ্ছে ইন্স্যুরেন্স, ন্যাশনাল ইন্স্যুরেন্স। ওকে, এখন এইটা এমপ্লয়ি এনআইসি বলতে এই যে 2000 টাকার থেকে এটা কাটা যাবে, এমপ্লয়ির পার্ট, ইন্স্যুরেন্সের পার্ট। ওকে, এরপর বলছে এমপ্লয়ার এনআইসিটা কি জিনিস, এই যে 2000 টাকার উপরে এমপ্লয়ি একটা ইন্স্যুরেন্স দিবে এবং এটার উপরে এমপ্লয়ার একটা ইন্স্যুরেন্স দিবে, যেটা এখান থেকে কাটবে না, এটা এমপ্লয়ারের আলাদা খরচ। এমপ্লয়ার এনআইসিটা বেতনের বাইরে, এমপ্লয়ার মানে কোম্পানির আলাদা খরচ। এটা কি আপনি কিন্তু এমপ্লয়ি এনআইসিটাই 2000 টাকা থেকে কেটে দিতে পারবেন, কিন্তু এমপ্লয়ার এনআইসিটা তো স্টাফ থেকে কাটতে পারবেন না। এমপ্লয়ারটা হচ্ছে এমপ্লয়ি তো একটা দিচ্ছে, সাথে আপনিও একটা ইন্স্যুরেন্স যোগ করবেন, কোম্পানি, এটা কোম্পানির ডিরেক্ট খরচ, এক্সপেন্স। ওকে, এরপর দেখেন এমপ্লয়ি পেনশন, ওদের ওখানে পেনশন স্কিম আছে, ওই যে বললাম যে ওরা টাকা জমা দিয়ে ওরা পরে কেয়ার হোমে থাকে, এরকম পেনশনের টাকা দিয়ে ওরা কেয়ার হোমে থাকে।
তো দেখেন এখানে এমপ্লয়ি পেনশন মানে হচ্ছে ওর বেতন থেকে এটা কাটবে, আর এমপ্লয়ার পেনশন মানে এটা এমপ্লয়ার ওর বেতনের বাইরে আলাদা করে গভর্নমেন্টকে দিবে, ওর বেতনটা দেওয়া উপলক্ষে এটাও এমপ্লয়ারকেও দিতে হবে। ওকে, আর বাকিগুলো দেখেন এগুলো এগুলো তো থাকতে পারে, এগুলো সব হচ্ছে ডিডাকশন, ওর এগুলো নাই জন্য এগুলো জিরো আসছে, বাট যদি এগুলো থাকে এগুলো যাবে ডিডাকশন। ওকে, এখন দেখেন এই যে 2000 টাকার থেকে ও এগুলো দিয়ে ওর নেট পে ও কত পাবে, 1595 টাকা 12 পয়সা। ওর ইনকাম 2000, কিন্তু সে পাবে কত, ফাইনালি হাতে পাবে হচ্ছে 1595 টাকা 12 পয়সা। ঠিক এইভাবে যদি আমরা রিপোর্ট টোটাল ধরি, তাহলে আমাদের টোটাল আমরা কোম্পানির থেকে দিচ্ছি তার বেতন হচ্ছে এত 6115, পেইতে কাটবে হচ্ছে 597, তিনজন মিলে কিন্তু এটা, হ্যাঁ। তারপর এমপ্লয়ি এনআইসি কাটবে, এমপ্লয়ার এনআইসি কাটবে, এমপ্লয়ি পেনশন কাটবে, এমপ্লয়ার পেনশন কাটবে। এই এমপ্লয়ার যে দুইটা পার্ট আছে এই দুইটা পার্ট হচ্ছে কোম্পানির, এটা স্টাফের বেতন থেকে কাটা যাবে না। ওকে, তাহলে দেখেন টোটাল 6115 টাকা ছিল তাদের ইনকাম, তারা পাচ্ছে কত, 4885 টাকা 60 পয়সা। পে স্লিপটা কি বুঝতে পারলেন? মানে এইটা শুরুতে যা মনে ছিল এখন থেকে বোঝা যায় না যে কোনটা ডিডাকশন কোনটা অ্যাডিশন। অ্যাডিশন হচ্ছে এটা তার বেতন, এইটা ডিডাকশন, এইটা ডিডাকশন। এমপ্লয়ার, এটা হচ্ছে এমপ্লয়ারের কাজ, আর এমপ্লয়ি পেনশন এটা হচ্ছে তার স্যালারি থেকে ডিডাকশন। এই দুইটা, এই যে এমপ্লয়ার পেনশন আর এমপ্লয়ার এনআইসি, এই দুইটা কোম্পানি আলাদা করে দিবে। এখন এই যে টোটাল বিষয়টা বুঝলেন, এইটা আমরা এই সিস্টেমে এন্ট্রি দিব কি করে, এইটা হচ্ছে আমাদের আজকে শেখার বিষয়। ওকে, এখন দেখেন যদি আপনি এই কাজটা জানেন, মানে পেরোল অ্যাকাউন্টিংটা জানেন, তাহলে কি হবে, তাহলে আপনি আপনার ক্লায়েন্টকে বলতে পারবেন যে হ্যাঁ আমি ম্যানুয়ালি পেরোল অ্যাকাউন্টিং জানি, জেরোতে এটা আমি ম্যানুয়ালি জার্নালের মাধ্যমে এন্ট্রি দিয়ে তোমাকে এটা পোস্টিং দিতে পারবো। আর যদি বলেন যে না ভাই এগুলো অনেক কষ্ট, আপনি একটা সফটওয়্যার কিনেন, পেরোল সফটওয়্যার, আমি ওখানে করে দিচ্ছি। পেরোল সফটওয়্যার যদি সে কিনে কদিন পর সে নিজে চালানো শিখবে, আপনাকে আর দরকার নেই। ঠিক আছে, ওই জন্য মানে ক্লায়েন্টকে মানে এইসব বুদ্ধি দিবেন না। ভাই তোমার একটার মধ্যে সব করা যাবে, ম্যানুয়ালি করতেছি, তোমার সমস্যাটাই করে দিচ্ছি তোমাকে, তুমি তো আমাকে বেতন দিচ্ছ। তাহলে হবে কি, যখন এরকম অনেক বিষয় থাকবে, আস্তে আস্তে ক্লায়েন্টকে আপনার উপর ডিপেন্ডেন্ট করে ফেলতে হবে, যে ও আপনার এখানে চলতে পারবে না। অনেকেই বলে যে ভাই ওর সাথে তো আমার চুক্তি হলো সকাল 10টা থেকে দুপুর 2টা, ও যে আমার 3টার সময় নক দেয়, ও বিপদে পড়ছে বলেই তো নক দেয়। আপনি এরকম সাপোর্ট দিবেন বলে তো আপনার চাকরি থাকবে, আপনার সাথে ওর সুসম্পর্ক থাকবে। তা না হলে এরকম বহুত লোক আছে অনলাইনে বসে আছে চাকরি করার জন্য, বিশেষ করে পাকিস্তানিরা কিন্তু অনেক কম রেটে অনেক ভালো সার্ভিস দেয়। ওদের দেশের তো ইকোনমির অবস্থা ভালো না, ওদের বাইরে থেকে 2-4টা টাকা না আসলে ওরা দেশের মধ্যে কিছু করতে পারছে না। আর আমরা আমরা হ্যাঁ আমরা হলাম নাকুসা। হ্যাঁ, আমি আমার এলাকার কিছু লোকজনকে চিনি, ধরেন বিকালবেলা খুব ফিটেড বিটেড হয়ে মাথায় তেল দিয়ে চুল ব্যাক ব্রাশ করে ঘুরে বেড়াবে, অথচ সারাদিন খায় না, এলাকার মধ্যে এই অবস্থা। হ্যাঁ। তো যাই হোক, মানে এই অবস্থা। এখন আসেন আমরা এটা জেরোতে কিভাবে ইমপ্লিমেন্ট করব এই পে স্লিপটা। এখন ধরেন জেরোতে যাওয়ার আগে আমরা যেটা করব, আমরা অলওয়েজ অলওয়েজ একটা এক্সেল শিটে আগে এন্ট্রি দিব। জেরোতে আপনি এন্ট্রি দিয়ে ফেলাইলে পরে ভুলভাল করলে এটা খুঁজে বের করতে আপনার জীবনটা শেষ হয়ে যাবে। এই জন্য আগে এক্সেলে এন্ট্রি দিবেন, এক্সেলটা ঠিক আছে কিনা ক্লিয়ার হবেন, তারপর শুধু এক্সেল দেখে দেখে জেরোতে এন্ট্রি দিবেন, তাহলে আপনার আর কোনো সমস্যা থাকবে না। ওকে, এখন আসেন আচ্ছা, এই এক্সেলটা আমি আপনাদেরকে দিয়ে দিব, হ্যাঁ, যাতে আপনারা ক্লাস দেখে দেখে করতে পারেন, এক্সেলটাও রেডি থাকে। এই এক্সেলটা আপনারা দেখে দেখে করবেন, দেখে দেখে, মানে নিজে নিজে কিছু করবেন না, এক্সেলে যা আছে এইটা দেখে দেখে আপনারা আগে পোস্টিং দিবেন। দেওয়ার পর আমাকে গ্রুপে লিখবেন যে ভাই আমরা এটা দেখে দেখে পোস্টিং দিয়ে এই আসছে। ভিডিও দেখবেন, ভিডিও দেখে 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 এটা দেখে দেখে পোস্টিং দিবেন। মানে নিজের মাথার বুদ্ধি আগে খাটানোর দরকার নেই, দেখে দেখে শুধু পোস্টিংটা দিবেন। এরপর এটা দেওয়া হইলে আমি আরো কয়েকটা পে স্লিপ দিব, সেগুলো নিজের এইটার আলোকে
নিজের বুদ্ধি খাটায় প্রস্তুত দিবেন। প্রথমটা নিজের বুদ্ধি খাটানোর দরকার নেই, একদম হুবহু যা আছে এইটুকু দিতে পারেন কিনা, বুঝতে পারছেন? এখন দেখেন, এইটা হচ্ছে এক্সেল। এক্সেলে কি বলছি আমি, আপনারা এক্সেলে আগে জার্নাল করছেন না? অনেকেই করছেন বোধহয়। এটা ডেট, অ্যামাউন্ট, ডেবিট, ক্রেডিট, জার্নালে তো এই কটা জিনিসই থাকে, এর বাইরে তো কিছু থাকে না। আচ্ছা, এখন দেখেন এই যে এখানে দেখেন স্যালারি অ্যান্ড ওয়েজেস এত টাকা, এমপ্লয়ি এনআইসি এত টাকা, এমপ্লয়ার পেনশন এত টাকা, এই যে এমপ্লয়ার এনআইসি পেয়েবল এত টাকা। এই যে এন্ট্রিগুলো দেওয়া হয়েছে, এটা কিসের বেসিসে দেওয়া হয়েছে এবং অ্যামাউন্টগুলো কোথা থেকে পাওয়া গেছে? পেস্লিপ থেকে। পে স্লিপ থেকেই তো, মানে সেটা কিভাবে পাইছি সেটা একটু আপনাদেরকে বুঝিয়ে দিই। এটা ছিল আমাদের পে স্লিপ। ওকে, এখন এখানে মূলনীতিটা কি আসে? মূলনীতিটা, এই যে জার্নালটা করছি আমরা, এই জার্নালটার মূলনীতিটা কি? জার্নালটার মূলনীতি হচ্ছে প্রথমে যে কটা ডেবিট করা হয়েছে, ডেবিট, খেয়াল করবেন আমি কালার করে দিই, এটা আপনাদের কালার করে পাঠাবো। প্রথমে যে কটা ডেবিট করা হয়েছে, ইয়েলো কালার, প্রথমেই দেখবেন পে স্লিপে কোম্পানির ডিরেক্ট খরচ কি আছে, ডিরেক্ট এক্সপেন্স। ডিরেক্ট এক্সপেন্স পে স্লিপে যে কটা পাওয়া যাবে সে কটা সবার আগে হবে ডেবিট। ঠিক আছে, একদম ক্লিয়ার, মানে এর বাইরে কোনো কথা নাই, কোনো কিছু বোঝার চেষ্টা করার দরকার নেই। কোম্পানির খরচ। প্রথমে দেখবেন কোম্পানির ডিরেক্ট এক্সপেন্স কি আছে। ডিরেক্ট এক্সপেন্স কি এখন আমরা দেখলেই বুঝবো। এই যে ট্যাক্সেবল গ্রস, এই টাকাটা, এই যে 6,115 টাকা, এই টাকাটা কোম্পানি বেতন দিবে না? এটা কি কোম্পানি এক্সপেন্স না? পেরোল এক্সপেন্স, বাট এক্সপেন্স তো। তাহলে কোম্পানি ডিরেক্ট এক্সপেন্স না এটা? গেল। এই অ্যামাউন্ট পেই, এটা কে দিবে? এটা দিবে এমপ্লয়ি। পে অ্যাজ ইউ ওয়ান, ট্যাক্স কে দিবে? এমপ্লয়ি দিবে না? এমপ্লয়ি দিবে এমপ্লয়ির বেতন থেকে, এটা তো আমার খরচ না, এটা এমপ্লয়ির এই যে বেতনের থেকেও সে দিবে। তারপর দেখেন এমপ্লয়ি এনআইসি, এটাও এমপ্লয়ির খরচ, এটা তো কোম্পানির খরচ না, এমপ্লয়ি তার বেতন থেকে দিবে এটা। এই যে যখন দেখেন এমপ্লয়ার এনআইসি, এই যে 484 টাকা 3 জন মিলে, এইটা কিন্তু কোম্পানি ডিরেক্ট খরচ, এইটা তো আর আমি স্টাফের বেতন থেকে কেটে দিতে পারবো না, এটা আমার বেতনের বাইরে কোম্পানিকেই দিতে হবে। আর একটা কি আছে, এমপ্লয়ার পেনশন, এইটাও কোম্পানি ডিরেক্ট খরচ। এই দুটা ছাড়া বাকি দেখেন যা আছে, এই এখানে স্টুডেন্ট লোন থাকলে যদি এখানে কাটতো সেটা থাকতো, বাট বাকি সবগুলো হচ্ছে এমপ্লয়ির খরচ। এমপ্লয়ারের খরচ কি? টোটাল বেতন, এমপ্লয়ার এনআইসি আর এমপ্লয়ার পেনশন, এই দুটো হচ্ছে কোম্পানির ডিরেক্ট খরচ। আর বাকিগুলো কোত্থেকে যাবে? বাকিগুলো যাবে হচ্ছে, হ্যাঁ, এমপ্লয়ির বেতন থেকে যাবে। তাহলে কোম্পানির ডিরেক্ট খরচ আমরা এখানে কটা পাচ্ছি? 3টা। এখন সেই 3টা, আমি প্রথম কথা কি বলছি, যে 3টা কোম্পানি বা যেগুলো কোম্পানির ডিরেক্ট খরচ সেগুলো প্রথমেই সরাসরি আগে হবে ডেবিট। তাহলে দেখেন স্যালারি অ্যান্ড ওয়েজেস, এই যে 5,115 টাকা ছিল না 3 জন মিলে টোটাল, এটা কোম্পানির খরচ, এটা ডেবিট হয়েছে। এমপ্লয়ার এনআইসি, এমপ্লয়ার ইন্স্যুরেন্স, এটা আমার ডিরেক্ট খরচ ছিল না, এটাকে ডেবিট করা হয়েছে। এরপরে হচ্ছে এমপ্লয়ার পেনশন, এটাকে ডেবিট করা হয়েছে। এই 3টা ছিল আমার এই এই পে স্লিপে ডিরেক্ট খরচ। এখন ধরেন অন্য কোনো দেশের একটা পে স্লিপ আসছে, তার ক্ষেত্রেও মূলনীতি সেম। আমরা ডেবিট করব ফার্স্টে কোনটা, কোম্পানির আগে পে স্লিপ ঘেটে ঘেটে দেখবো যে কোম্পানির ডিরেক্ট খরচ কোনটা আছে, সেই কটা আগে করবো আমরা এখানে ডেবিট। বুঝতে পারলেন? দেখেন এই পেরোল অ্যাকাউন্টিংটুকু করার লোক পুরো অনলাইন জুড়ে খুবই কম আছে। আপনি ফাইবারে যান, আপওয়ার্কে যান, পেরোল অ্যাকাউন্টিং করার লোক কম। আপনাদেরকে এগুলো জিনিস, যেগুলো লোক কম, এগুলো জিনিসের উপর আপনাদেরকে ফোকাস দিতে হবে বেশি। আপনি যদি ফাইবার একটা গিগ বানান পেরোল অ্যাকাউন্টিং, ঠিক আছে, এবং এটাই যদি বেশি বেশি করে আপনি প্রচার করতে থাকেন, এটা যদি বেশি বেশি করে নার্সিং করতে থাকেন, এখান থেকে 2-1 জন আপনাকে নক দিলেই কাজ হয়ে যাবে। এইসব চাকরির ইয়ারলি বেতন, পার্মানেন্ট চাকরি যেগুলো, চাকরির ইয়ারলি বেতন শুরু হয় $25,000 পার ইয়ার। $25,000 হলে মাসে কত আসে? $2,000। $2,000 মানে কি এখন 2 লাখ টাকার উপরে। এখন আপনি চিন্তা করতেছেন ভাই আমি তো এটা শিখে গেছি, আমি তো এখন যাই $2 লাখ, 2 লাখ টাকা বেতনে চাকরি পেয়ে যাবো, ব্যাপারটা হলে সেরকম না। আপনাকে এটা নিয়ে কাজ করতে হবে। আপনি একটা জিনিস কি ধরেন, আমরা জেরো বা কুইক বুকে যাই শিখি অনেকগুলো সেকশন, তাই না? আপনি যে কোনো একটা সেকশনে আগে এক্সপার্ট হন। যেমন আপনি যদি অনলাইনে জবের ইয়েগুলো দেখেন, টাইটেলগুলো দেখেন, তারা চাবে কি, তারা বলবে যে অ্যাকাউন্টস পেয়েবল বুককিপার লাগবে, অ্যাকাউন্টস রিসিভেবল বুককিপার লাগবে, ঠিক আছে?
যিনি যাকে অ্যাকাউন্টেন্ট হিসেবে নিবে বলবে যে ফুল চার্জ অ্যাকাউন্টেন্ট, সেই অ্যাকাউন্টেন্টের বেতন দেখবেন মাসে বছরে $1,00,000 উপরে। বিরাট ব্যাপার। আমরা তো এখানে অ্যাকাউন্টিং থেকে পাশ করেই অ্যাকাউন্টেন্ট সবাই, ঠিক আছে? ওখানে একজন অ্যাকাউন্টেন্ট হতে গেলে তার 15 বছর অভিজ্ঞতা লাগে। বুক কিপার অ্যাকাউন্টেন্টের মধ্যে ডিফারেন্স কে বলতে পারবেন? দুইজনেরই অ্যাকাউন্টিং নলেজ আছে, কিন্তু একজন বুক কিপার, একজন অ্যাকাউন্টেন্ট। বুককিপার ডাটা এন্ট্রি করছে। বুক কিপারের কাজ হচ্ছে কোনো ধরনের ডিসিশন মেকিং করা যাবে না, ওকে যা বলা হবে, হ্যাঁ তার অ্যাকাউন্টিং নলেজ দিয়ে সে ডাটা এন্ট্রি করবে, কিন্তু ডিসিশন নিবে হচ্ছে অ্যাকাউন্টেন্ট। বুঝছেন? অ্যাকাউন্টেন্ট হচ্ছে ডিসিশন মেকার, আর বুক কিপার হলো মাসি মারা কারানি, যা বলে সেটা করে আর কি। তা আমাদেরকে আগে মাসি মারা কারানি দিয়ে শুরু করতে হবে। আপনি ফুল চার্জ অ্যাকাউন্টেন্ট হইতে গেলে আপনাকে বলবে যে ভাই তোমার পাস করছো কয়দিন, কি জানো অ্যাকাউন্টিং এর? আমরা আসলে তেমন কিছু জানিও না। ওকে, তো যাই হোক, তো এখন হচ্ছে যে আমাদের পে স্লিপের দেখে আমরা কোম্পানির ডিরেক্ট খরচগুলোকে আমরা আগে ডেবিট করব। এখন দেখেন এমপ্লয়ার এনআইসি, এই যে যেটাকে আমরা ডেবিট করছি, এমপ্লয়ার এনআইসি কে ডেবিট করছি না? এই এমপ্লয়ার এনআইসি বা যতগুলো আমার টাকা দিতে হবে সবগুলো টাকাকে আমরা পেয়েবল করে আগে ক্রেডিট করব। টাকা দিতে হবে কাকে? গভর্নমেন্টকে। কি কি টাকা দিতে হবে আমরা পে স্লিপে একটু দেখি। প্রথমে দেখেন পেই, পেইটা আমরা কার কাছ থেকে কাটছি? স্টাফের কাছ থেকে কাটছি। কেটে কার কাছে রাখছি? আমার কাছে। টাকাটা দিতে হবে গভর্নমেন্টকে। তাহলে পেই পেয়েবল হবে এই যে এই অ্যামাউন্টটা, এই যে অ্যামাউন্টটা হবে আগে ক্রেডিট, পেই পেয়েবল। কেটে রাখছি তো আমার কাছে, এখনো দেই নেই। তারপরে দেখেন এমপ্লয়ি এনআইসি, এর বেতন থেকে এই তিনজনের বেতন থেকে এই 6,115 টাকা থেকে আমরা এই টাকাটা কেটে আমাদের কাছে রাখছি। এটাকে দিব কাকে? গভর্নমেন্টকে। ইন্স্যুরেন্সকে। হ্যাঁ, এমপ্লয়ি এনআইসি, এনআইসি ইন্স্যুরেন্সকে দিব না? এটাও গভর্নমেন্টেরই অংশ। যাই হোক, গভর্নমেন্ট ইন্স্যুরেন্সকে দিব। তাহলে এটা আমার কি হবে? এমপ্লয়ি এনআইসি পেয়েবল হবে না? এটা ফার্স্টে বলছি যতগুলো টাকা দিতে হবে সবগুলোকে পেয়েবল করে ক্রেডিট করব। তাহলে তারপরে কি আছে? এমপ্লয়ার এনআইসি, আমার টাকা আমার কাছেই আছে, কিন্তু টাকা আমার না, টাকাটা দিতে হবে। লাইবিলিটি না? তাহলে এটা পেয়েবল করতে হবে। তাহলে এমপ্লয়ার এনআইসি পেয়েবল হবে ক্রেডিট, এমপ্লয়ি হবে এমপ্লয়ার হবে। এই যে এই দুটো একটা হলো স্টাফের কাছ থেকে কেটে আমার কাছে রাখছে, আর একটা হলো আমার টাকা আমার কাছে আছে বাট দিতে হবে। তার মানে এখানে এই যতগুলো আছে সবগুলো পেয়েবল করে আমাকে ক্রেডিট করতে হবে, যতগুলো টাকা গভর্নমেন্টকে দিতে হবে। পেয়েবল মানে আমার কাছে আছে, এখনো দিই নেই, দায় হয়ে আছে, অথচ আমি এটা হচ্ছে স্টাফের কাছ থেকে কাটছি এবং আমার টাকা আমার কাছে রাখছি, দিব। দেখেন এখানে তাই আছে কিনা। প্রথমে আমি এমপ্লয়ার এনআইসি পেয়েবল করে ঠিক এই অ্যামাউন্টটাই আমি ক্রেডিট করছি, কারণ কি বলছি? পেয়েবল করে আমার কাছে রাখছি। এরপর কি বলছি? এমপ্লয়ার পেনশন, এইটা আমি পেয়েবল করে আমার কাছে রাখছি। এরপর দেখেন পেই পেয়েবল, এমপ্লয়ি এনআইসি পেয়েবল, এমপ্লয়ি পেনশন পেয়েবল, আর নেট স্যালারি। এই যে নেট স্যালারি কোনটা? এই যে এটা, হ্যাঁ, এটাও তো এখনো আমার কাছেই আছে, এখনো তো দেইনি, এটাও পেয়েবল করে আমার কাছে রাখছি। দেখেন আপনি যদি সবগুলো ডিরেক্ট খরচগুলো প্রথমে ডেবিট করবেন, তারপরে যেগুলো টাকা আমাকে দিতে হবে পেয়েবল হবে, সমস্ত পেয়েবলগুলোকে যদি আপনি ক্রেডিট করেন তাহলে আপনার ডেবিট ক্রেডিট মিলে যাবে। এমপ্লয়ার পেয়েবল কি? এমপ্লয়ার পেনশন পেয়েবল এটা সরাসরি খরচ না? সরাসরি খরচের জন্য তাকে ডেবিট করছি। ক্রেডিট করছেন এমপ্লয়ার পেনশন পেয়েবল। এটা পেয়েবলটাকে আমি ডেবিট করি না, আমি করছি এমপ্লয়ি এনআইসি এবং এমপ্লয়ি পেনশনটাকে আমি ডেবিট করছি। এখন একটু আগে কি বললাম? আমার টাকা আমার কাছেই আছে, কিন্তু টাকাটা আমার না, দিতে হবে কাকে? সেই জন্যই এটাকে পেয়েবল করে আবার ক্রেডিট করা হয়েছে। আমার টাকা, আমার 100 টাকা থেকে 10 টাকা গভর্নমেন্টকে দিতে হবে, 100 টাকাই আমার পকেটে আছে, তার মধ্যে 90 টাকা আমার, 10 টাকা কিন্তু আমার না, 10 টাকা দিতে হবে। এই জন্যই 10 টাকাকে পেয়েবল করে ক্রেডিট করা হয়েছে। বুঝছেন কি? কনসেপ্টটাকে বুঝতে পারেন না, এটা আমাকে একটু বলেন। বুঝেন নাই? একটু কনফিউশন আছে। বলেন আপনার কোন জায়গাটা সমস্যা মনে হচ্ছে, বলেন। যেটা 484 টাকা সেটা হলো যে কোম্পানি দিবে, এমপ্লয়ের কাছ থেকে কেটে রাখা হয়েছে। না, 484 টাকা তো এমপ্লয়ের কাছ থেকে রাখা হয় নাই, কেটে রাখা হয় এটা কোম্পানি নিজস্ব খরচ। এমপ্লয়ার এমপ্লয়ি এনআইসি যেটা, সেটা এমপ্লয়ের বেতন থেকে আমার কাছে রাখছি। আর এমপ্লয়ার যেটা, সেটা কোম্পানির সরাসরি খরচ, সরাসরি আমার ওই স্টাফের বেতনের বাইরে আমি আমার ফান্ডে, কোম্পানির ফান্ড থেকে টাকাটা দিব। আচ্ছা ফোন ধরেন, কার ফোন? কথা
শেষ করে আপনার কথা শেষ করে 484 আবার আসছে তো হ্যাঁ। ক্রেডিটে গেছে সেটা। এখানে দেখেন দুইটার নাম কিন্তু এক না। এই 484 টাকা হচ্ছে এমপ্লয়ি এনআইসি, আর এখানে হচ্ছে এমপ্লয়ি এনআইসি পেয়েবল। পেয়েবলটাকে ক্রেডিট করা হয়েছে। এই যে এটা আমার টাকা, আমার কাছে আছে কিন্তু টাকা আমার না, দিতে হবে গভর্নমেন্ট, গভর্নমেন্ট এই জন্য এটা পেয়েবল করে ক্রেডিট করা হয়েছে। এই জন্য 484 ডেবিটও আসছে। দায় হিসাবে আছে। এটা হচ্ছে আমার এক্সপেন্স। দেখেন এমপ্লয়ি এনআইসি হচ্ছে আমার খরচ, এই খরচটা আমি আমার কাছ থেকে চলে যাবে, এই জন্য আমি এটা খরচ দেখাইছি, কিন্তু টাকাটা এখনো আমার পকেটে আছে, এখন আমি দেই নাই, যার কারণে এখন আমার কাছে দায় হিসাবে আছে। হ্যাঁ এই কারণে পেয়েবল করে আমি ক্রেডিট করছি। এবার মনে ক্লিয়ার। এর ভাই যেমন বললো যে ওনার এটা কনফিউশন ছিল, আর কারো এরকম বিষয় আছে কিনা একটু বলেন। মানে আপনি হচ্ছে কি, আপনাকে তো আমি ভিডিওটা দিয়ে দিব, আপনি ভিডিও দেখে দেখে প্র্যাকটিসও করতে পারবেন, কিন্তু ধরেন ক্লাসে যদি সরাসরি আমাকে ভিডিও দেখার সময় আমাকে আর জিজ্ঞেস করতে পারবেন না, তখন তো আমি সামনে থাকবো না। এই জন্য বলতেছি কারো জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস করেন, নো প্রবলেম। এটা আমার কাছে সোজা। এটা যে খরচটা আমি করছি এটা তো আমি পে করিনি। পেবল মানে এখন পে করি এটি পে, আর এটাই ওই ডেবিট যা আছে ক্রেডিট তাই হচ্ছে হ্যাঁ। সেম। এখন আমি 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 আমার খরচটা তোকে ডেবিট করছি তিনটা, আমি পে স্লিপ দেখে তিনটা খরচ পাইছি, তাই না? টোটাল স্যালারি, এমপ্লয়ার এনআইসি আর এমপ্লয়ার পেনশন। টোটাল স্যালারি আমার কোম্পানির ফান্ড থেকে যাবে। এমপ্লয়ার এনআইসি মানে কি, ওটা তো আমি স্টাফের বেতন থেকে কেটে দিচ্ছি না, ওটা আমার কোম্পানি থেকে দিচ্ছি। আর এটা হচ্ছে এমপ্লয়ার পেনশন, এটাও আমি স্টাফের থেকে কেটে দিচ্ছি, আমার কোম্পানি থেকে দিচ্ছি। তার মানে এই তিনটা হলো আমার কোম্পানির ডিরেক্ট খরচ। তো ডিরেক্ট খরচ তিনটাকে আমি কি করছি, এখানে ডেবিট করছি। এখন ক্রেডিট করব কি, ডিরেক্ট খরচ যেগুলো আমার করার কথা সেই এই দুটা তো আমি, মানে এটা তো আমার ডিরেক্ট খরচ চলেই গেছে, এই দুইটা কিন্তু আমি এখনো গভর্নমেন্টকে এইচএমআরসি বলে আর কি, হ্যাঁ আমাদের যেমন এনবিআর ওদের তেমন এইচএমআরসি, এইচএমআরসি থেকে এই দুটো আমি এখনো দিচ্ছি, এই দুটো তো আমার পকেটেই আছে, যার কারণে আমি দুটাকে আগে পেয়েবল করছি। ঠিক আছে, এরপর দেখেন বাকিগুলা কি, বাকিগুলো আমি স্টাফের কাছ থেকে কেটে রাখছি। এই যে বাকিগুলো আমি স্টাফের কাছ থেকে কেটে রাখছি, পেই, এমপ্লয়ি এনআইসি, এমপ্লয়ি পেনশন, এগুলো সব আমি স্টাফের কাছ থেকে কেটে রাখছি, কিন্তু আমি এখনো গভর্নমেন্টকে দিই নাই, যার কারণে এগুলো সব পেয়েবল। পে আর আরেকটা কি নেট স্যালারি, স্যালারিটাও এখনো দেইনি, এটা আমি মাত্র অ্যাকাউন্টিং করতেছি, এন্ট্রি দিচ্ছি, কোন কোন খাতে কোন চার্ট অফ অ্যাকাউন্টে গিয়ে কোনটা হিট করবে সেটাকে আমি আগে বসাচ্ছি, তারপরে আমি পেমেন্ট দিব পরে। তো এইটা যখন আমি এই যে এটা 4885, এটা কোনটা, এটা আমার নেট স্যালারি, এইটা হলো আমার খরচ, বাট নেট স্যালারিও তো আমি দেইনি, এটা পেয়েবল হয়ে আমার কাছে আছে না। এই টাকাটা কার মধ্যে আছে, এই যে 6115 টাকার মধ্যেই তো এই টাকাটা আছে, তাই না? তো এটা আমাকে ক্রেডিটে না আনলে আমার তো হিসেব মিলবে না, বুঝছেন? যার কারণে আনতে হবে ডেবিটে আর নিটটা আনতে হবে পেয়েবল করে ক্রেডিটে, পেয়েবল করে ক্রেডিটে। ওইটাই। ওকে, দুইটা দুই জায়গায় দিতে হবে, তাহলে হিসাবটা মিলবে না, আদারওয়াইজ মিলবে না। দেখেন না, এইটা খুবই সহজ জিনিস, যদি আপনারা একটু 2-4 বার ভিডিওটা দেখে প্র্যাকটিস করেন তাহলে মাথায় ঢুকে যাবে। এবং ডাবল এন্ট্রি আমি এখনই পারছি। ডেবিট ক্রেডিট হ্যাঁ, আর এইটা যদি আপনারা কেউ আয়ত্ত করতে পারেন, আপনি শুধু ফাইবারে, আমি ফাইবারের ক্লাস যখন নিব, ফাইবারের পরে একটা সুন্দর মতো গিগ পাবলিশ করে গিগটা একটু মার্কেটিং করবেন, দেখবেন আপনার জবের অফার কেমন আসে। পেরোলের লোকের সংখ্যা খুব কম, সহজ জিনিসগুলো বুঝতে পারে না মানুষ। আর আমার মনে হয় আমি যেভাবে আপনাদের ক্লাসটা নিচ্ছি এটাও একটু সহজই আছে, আমি খুব কঠিন কথা বলতেছি না। ওকে, আচ্ছা গেল, এটা হচ্ছে আমার ফার্স্ট এন্ট্রি। ফার্স্ট এন্ট্রি দিয়ে আমি কি বুঝাইলাম সিস্টেমকে, আমার কোনটা কোন খাতে গিয়ে ঢুকবে, ঢুকাই দিছি, খাতে ঢুকাই দিছি। এখন কি কাজ আছে, এখন হচ্ছে যতগুলো পেয়েবল আছে এগুলো যদি আমি পেমেন্ট করে দেই তাহলে আমার কি হবে, তাই শেষ হয়ে পেয়েবলগুলো জিরো হয়ে যাবে, আর আমার ব্যাংক থেকে টাকা কমে যাবে। তার মানে আমার ব্যাংক থেকে টাকা চলে গেল, পেয়েবলগুলো জিরো হয়ে গেল, তার মানে আমার পেমেন্ট ক্লিয়ার। ওকে, এখানে দেখেন তাই করা হয়েছে। এখানে বলা হয়েছে এই যে যতগুলো পেয়েবল আছে সবগুলোকে করা হয়েছে ডেবিট, আর ব্যাংকে করা হয়েছে টোটালটা। হ্যাঁ। আচ্ছা এখানে দেখেন আরেকটা বিষয়, এখানে একসাথেও করতে পারেন আলাদাও করতে পারেন। আলাদা করে দেখানোর কারণ হচ্ছে দুইটা যেহেতু দুই ধরনের খরচ, একটা হলো আপনি পেয়েবল জিরো করলেন, পেয়েবলগুলোকে ডেবিট করে ব্যাংক থেকে আপনি টাকা পেমেন্ট করে দিলেন, হয়ে গেল, কিন্তু আপনার তো এই যে স্যালারিটাও বাকি আছে, স্যালারিটা দিতে হবে না, এটা তো পেয়েবল আছে। এখানে কিন্তু এটা আপনি পেয়েবলে এখানে একবারে দিয়েও করতে পারেন, অথবা আপনি এটা আলাদাভাবে এন্ট্রি দিয়েও করতে পারেন, যাতে আপনি ডিফারেন্সিয়েট করতে পারেন যে আপনি মূল বেতন কত দিয়েছেন আর ট্যাক্স কত দিয়েছেন।
এই এন্ট্রিটা আপনি এখানেও দিয়ে একবারেই করে ফেলতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি আলাদা করে দেখানোর কারণ হচ্ছে আমার পেয়েবল যেগুলো ট্যাক্স ছিল সেগুলো পেয়েবল কত ছিল আর আমার মূল বেতন কত, নেট পেয়েবল কত ছিল, মানে স্যালারি পেয়েবল কত ছিল, সেটা যাতে আমি আলাদা করে দেখাতে পারি। এই জন্য এই জিনিসটা কে কে বুঝেন না। ব্যাংকে যখন টাকাটা জমা দিবে কোন শেষের এমপ্লয়ার পেজটা কত পেজটা বলেন বলেন বলেন। সরি মানে কোন এমপ্লয়ার, যেমন এখানে 3 জনের আছে, হ্যাঁ, তা আপনি যেটা বলেন যে এই কথা আমি বলছি, এই কথাটা আমি শুরুতেই বলছি। যদি এমন হয় যে আপনি অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট আপনার কাছে টোটাল অঙ্কটা থাকলেই চলে, তাহলে আপনি এই জার্নাল করবেন, ঠিক আছে। আর যদি আপনার এমপ্লয়ার আপনাকে বলে যে ভাই আমার প্রতিটাই আলাদা আলাদা লাগবে, তাহলে কি হবে? সিঙ্গেল হবে। তাহলে এই যে অ্যামাউন্ট হবে ফার্স্টে এইটা, গ্রস টোটাল এইটা হবে না, এইটা পেয়েবল হবে এইটা, একটা একটা করে দিবেন। এই জন্য বলছি যে এইটা টোটালটা হইলে তার পেমেন্ট যদি হয় $30, আর যদি এখানে 10টা এমপ্লয়ি থাকে প্রত্যেকটা আলাদা আলাদা করে দিতে হয়, তার মানে আপনার প্রত্যেকটারই এইরকম একটা করে জার্নাল দিতে হবে প্রত্যেকটা স্টাফে টোটাল। তাহলে কি হবে, এটার পেমেন্ট হবে মিনিমাম $150 থেকে $200। বুঝতে পারলেন? 200 কম নিয়ে আমরা কেউ। না, না বুঝে 200 চাইলে আবার হবে না, বুঝে 200 দিতে হবে। এখন আমি যেটা বলতে চাচ্ছি এটা কি আপনারা বুঝছেন, যে আমি টোটাল 3 জনটা একসাথে করে আমাকে এই জার্নালটা দিতে হচ্ছে। অ্যাকাউন্টসের হিসাবের জন্য আমরা এই পার্টটা গেল, হ্যাঁ, আর গভর্নমেন্টের ব্যাপারটা আলাদা আছে, কার কার গেল যদি এরকম কিছু হয়। না, গভর্নমেন্টের ব্যাপারটা হচ্ছে ট্যাক্স। এখন আপনি যদি ট্যাক্স নিয়ে কাজ করতে চান, ঠিক আছে, ট্যাক্স নিয়ে কাজ করতে চাইলে আমার কাছে শেখার কিছু নাই। ওই পার্ট না, এই জায়গাটা না না, এটা আপনার ব্যাপারটা ক্লিয়ার করি। ট্যাক্স যদি ধরেন আপনার কোনো ক্লায়েন্ট আপনাকে ট্যাক্স পেমেন্ট করতে বলে যে তুমি আমার ট্যাক্স রিটার্ন করো, এই যে আমি যে গভর্নমেন্টকে টাকাটা দিচ্ছি এটা ট্যাক্সের কি কাজ আছে এগুলো করো, এই কথা বলা মাত্রই আপনি যেটা বলবেন ভাই তোমার দেশের ট্যাক্স সিস্টেম আমি জানি না, তুমি আমাকে এটার উপর ট্রেনিং দাও তাহলে আমি করে দিতে পারবো। কোনো দেশের ট্যাক্স আমরা জানি না, ওই দেশে কি আমার কোনো ট্যাক্সে এনবিআর আমার ধরেন একটা অ্যাকাউন্ট আছে, HMRC থেকে আমার কোনো অ্যাকাউন্ট আছে, ও কিভাবে ট্যাক্স রিটার্ন করবে এটা তো ও জানবে, ওর অ্যাকাউন্ট আছে। ম্যাক্সিমাম ক্লায়েন্ট আপনাকে এটা করতে বলবে না, ম্যাক্সিমাম, কারণ ওর ইনফরমেশন আপনাকে দিবে না। ব্যাংক কানেক্ট করা জীবনও আপনাকে করতে বলবে না, ও নিজে করবে, কারণ ওর আইডি পাসওয়ার্ড আপনার সাথে শেয়ার করবে না। কানেক্ট করার পর আপনি ব্যাংকের ডাটা দেখতে পারবেন, কিন্তু ও এটা করে দিবে না আপনাকে। তো ধরেন আমাদের যেগুলো করা লাগবে না, আমাদের সেগুলোর প্রতি আগ্রহ বেশি। কেমনি করবো ওটা তো দেখা গেল না, ওটা দেখাবো কেমন, ওটা তো আমার অ্যাকাউন্ট নেই, বুঝছেন। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে আপনি যেটা বলতেছেন এইটা হলো ট্যাক্সের পার্ট। এই ধরনের কোনো বিষয় আসলে আপনি সরাসরি বলবেন যে তোমার দেশের ট্যাক্সের এই হিসাবটা আমি জানি না, এটা আমাকে শেখাও। ও বলা মাত্রই বলবে যে ওকে ফাইন, ওরা ওটা জানে যে আপনার জানার কথা না, বুঝছেন। আচ্ছা, এখন আপনার কাছে নিচের দিকে এসে একটু প্যাচ লাগলো, তাই তো? নিচের দিকে একটু ব্যাচ আছে। আচ্ছা, না কোনো প্যাচ নাই, একদম সহজ জিনিস। আপনারা চিন্তা করতেছেন জটিলভাবে, সহজভাবে চিন্তা করেন, কোনো সমস্যা নেই। প্রথম এই জার্নালটুকু বুঝছি কিনা আমরা, বুঝছি। ডিরেক্ট খরচ ডেবিট করছি আর পেয়েবলগুলো ক্রেডিট করছি, করে আমরা করছি কি প্রত্যেকটা চার্ট অফ অ্যাকাউন্টে আমাদের পোস্টিংগুলো পৌঁছাই দিছি, কারণ এগুলো চার্ট অফ অ্যাকাউন্ট এগুলো পেয়েবলগুলোতে পেয়েবল সব ঢুকে গেছে, এক্সপেন্সগুলোতে এক্সপেন্স ঢুকে গেছে, পৌঁছে দিছি। এখন পেয়েবল যেগুলো হয়ে আছে যে এই পর্যন্ত, এই পেয়েবলগুলো আপনার অ্যাকাউন্টসে কি ক্রিয়েট করে আছে, লাইবিলিটি ক্রিয়েট করে বসে আছে। টোটাল এখানে টাকার অঙ্ক কত, এখানে হচ্ছে 6,717 টাকা। হ্যাঁ, এই টাকার অঙ্কটা আপনার কি হয়ে আছে, লাইবিলিটি হয়ে বসে আছে না। এখন এই লাইবিলিটিটা কমবে কখন, যখন আপনি পেমেন্ট দেখায় দিবেন যে লাইবিলিটিটা আমি পেমেন্ট করে দিছি, একটা লোন নিয়েছিলাম লোনটা আমি শোধ করে দিছি, তা যখন পেমেন্ট দেখাবেন তখন আপনার অ্যাকাউন্টস থেকে লাইবিলিটিটা কমবে, তাই না। আর আমাদের প্রথম কাজ হচ্ছে এই অ্যাকাউন্টস পেয়েবল গুলাকে আগে ব্যাংক থেকে পেমেন্ট করে দিব, তাহলে তো আমার লাইবিলিটি জিরো হয়ে যাবে। নিচেরটা জাস্ট পেমেন্ট করে ফেললাম। এটা কি বুঝছেন, এই যে অ্যাকাউন্টস পেয়েবল গুলো যদি ব্যাংক থেকে পেমেন্ট করে দিই তাহলে আমার লাইবিলিটি জিরো হয়ে যাবে না। ঠিক সেই জার্নালটাই এখানে করছি, দেখেন এই যে নেট স্যালারি এইটা বাদ দিয়ে বাকি যতগুলো আছে এই এতগুলোকে আমি আগে ডেবিট করছি আর বাকি অংশটা বাকি টাকাটা আছে কত আছে? কত আছে? দাঁড়ান, 1831.59, 1831.59, এই যে এটা, হ্যাঁ হ্যাঁ এই যে এইটা হচ্ছে, হ্যাঁ এবার বুঝতেছি।
এইটা এইটা হচ্ছে আপনার এই যে টোটাল যে পেয়েবল আছে, হ্যাঁ, পেয়েবল কোনটা বাদ দিয়ে? স্যালারি বাদ দিয়ে বাকি যে পেয়েবল গুলো আছে, গভর্নমেন্টের ট্যাক্স হোক বা ইন্স্যুরেন্স হোক, সেই পেয়েবল গুলোকে আমরা ডেবিট করছি, করে বাকি টাকাটা ব্যাংক থেকে ক্রেডিট করে দিছি। তার মানে ব্যাংক থেকে টাকাটা ওই অ্যাকাউন্টে চলে গেছে, আর আমার লাইবিলিটি জিরো হয়ে গেছে। এইটুকু কি বুঝছেন? আচ্ছা, এবার আসেন স্যালারিতে। স্যালারি তো আর আমরা গভর্নমেন্টকে দিচ্ছি না বা ট্যাক্সের জায়গায় দিচ্ছি না, স্যালারি দেবো কাকে? স্টাফকে। যার কারণে এই যে স্যালারির এন্ট্রিটা আমি আলাদা করে দিছি। প্রথমে আমি স্যালারি অ্যান্ড পেয়েবল ডেবিট করছি, তারপর ধরেন এই ব্যাংক এবং ক্যাশ, এটা আরেকবার একটু দেই, এইটাকে ঠিক এই অ্যামাউন্টটাই আমি ক্রেডিট করছি মনে করেন। সুন্দর। এবার বুঝছি ওইটা আমার ফিগারটা প্রবলেম করতেছিল। এখন ঠিক আছে কিনা বলেন? এবার ঠিক আছে, আচ্ছা, এবার ঠিক আছে। এটা নিচেই যাবে, সরি। ব্যাপারটা এখন ঠিক আছে কিনা বলেন? টাকাটা তার মানে আমরা হচ্ছে যে স্যালারি পেয়েবল এইটা বাদ দিয়ে, এটা আমরা একসাথে দিলেও কিন্তু হইতো, যদি এখানে স্যালারি পেয়েবল দিয়ে আপনি টোটাল অ্যামাউন্টটা দিতেন তাও হইতো। কিন্তু আমি যেটা আলাদা করে দেখানোর কারণ কি, যেটা আলাদা করে দেখানোর কারণ হচ্ছে একটা হলো গভর্নমেন্ট বা ইন্স্যুরেন্স বা ওই রিলেটেড খরচ পেয়েবল, আর একটা হচ্ছে আপনার স্টাফের বেতন। যার কারণে আমি দুটো আলাদা করে এন্ট্রি দিছি। একটা হচ্ছে আপনার এমপ্লয়ার এনএসি পেয়েবল থেকে শুরু করে সমস্ত পেয়েবল, এই যে এত টাকা, আর স্টাফের স্যালারি এত টাকা, এই দুটো যোগ করলে কিন্তু এই যে এই অ্যামাউন্টই হবে। ইয়েস, কার চাচ্ছিলেন? হ্যাঁ, আসেন। আপনি কি এই ব্যাচের? ও আচ্ছা। এই দুটো যোগ করলে উপরের অ্যামাউন্টই হবে। এই কি হলো? একটা কোশ্চেন ছিল। প্লিজ বলেন। আমরা তো বাংলাদেশে যেটা পেবল করে রাখি, পরের মাসে ই করে দিই, জিরো। হ্যাঁ প্রথমে তো যে উপরে যে জামালটা দিলাম আর কি, হ্যাঁ এটা তো মাস শেষে আমরা এন্ট্রি দিই, হ্যাঁ আর পরের মাসে গিয়ে আমরা এটা পেমেন্ট করে দিই। হ্যাঁ। ওই দেশে কি এরকমই নাকি অন্য নিয়ম না আছে? না, ওই দেশের নিয়ম হচ্ছে উইকে পেমেন্ট হবে, উইকলি পেমেন্ট। ওইখানে মান্থলি পেমেন্টের, ধরেন ইউএসএ কানাডাতে তো আছে, ইউকেটা আমি সরাসরি জানি, ইউকে মান্থলি পেমেন্টের লোক আছে সর্বোচ্চ 3%। 100-এর মধ্যে 3 জন হলো মান্থলি পেমেন্টে কাজ করে, বাকি 97টা উইকলি পেমেন্টে কাজ করে। সে ডাক্তার হোক, নার্স হোক, সরকারি চাকরিতে উইকলি পেমেন্টে কাজ করে। ট্যাক্সের জন্য ধরেন ট্যাক্সের প্রেশারটা থাকে নভেম্বর থেকে ফেব্রুয়ারি, মানে ধরেন এনবিআর এ নভেম্বর থেকে ফেব্রুয়ারিতে ধরেন সবাই ট্যাক্স দিচ্ছে, এইসব পার্ট টাইম লোক নেয় নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 4 মাস। অনেকে আছে সারা বছর কিছু করে না, শুধু এই 4 মাস ওখানে চাকরি করে যে টাকা পায় সারা বছর বসে বসে খায়। আছে? ঠিক আছে, এই ট্যাক্সের কাজ করে মানুষ, ট্যাক্স ফাইল জমা দিচ্ছে, তারা সেগুলো এন্ট্রি দিচ্ছে, জমা। হ্যাঁ, ট্যাক্সের কাজ করেও 4 মাসে যে টাকা পায় ওই টাকা দিয়ে ও সারা বছর বসে খায়, বুঝছেন? এই 4 মাস পার্ট টাইম জব করে। আমার যে স্টুডেন্ট আছে, ওনার পরিচিত নেইবার একজন আছে, বুয়েটের টিচার ছিলেন। ক্লায়েন্ট পাইতে সময় লাগে। বুয়েটের টিচার ছিলেন, পরে উনি পিএইচডি করতে যান, যাওয়ার পর উনি কানাডা থেকে আর আসেন নাই, চাকরি ছেড়ে দিয়েছে, ওখানে থাকেন। ওখানে উনি এই ট্যাক্সের কাজ করেন। হ্যাঁ, বুয়েটের টিচার, কানাডাতে যান, ট্যাক্সের কাজ করেন। এবং এই ট্যাক্সের কাজ করে ওনার যে ইনকাম, ধরেন যে উনি যদি আর 10 বছর থাকে তাহলে বুয়েট কিনে ফেলতে পারবে, এরকম ইনকাম। মহিলা উনি, মানে হিউজ। যাই হোক, তো এই জন্য বললাম তো যে ওইসব দেশে এগুলোর ডিমান্ড হিউজ। আমাদের তো একটা মার্কেট কিছু অংশ পুড়ে গেল। ওইটাই তো, আমরা কি এই জার্নালটা বুঝতে পারছি? এখন আপনারা কি করবেন, এই এটা তো বুঝছেন ঠিক আছে, কিন্তু প্রসেস ভুলে যাবেন, প্রসেস তো লেন্দি। কি করবেন, এই যে এটা আমি দিব, এইটা ওপেন করবেন, এইটা দেখে ভিডিও দেখবেন, শুনবেন কি বললাম, তারপর এটার সাথে মিলাবেন। ও আচ্ছা, এটা মিলছে কিনা, বুঝছি কিনা। এইভাবে যখন আপনি 2-3 বার বুঝবেন, তখন জিনিস আপনার মাথায় ঢুকবে। 9-10 ছোটবেলায় ম্যাথ করছেন না, একটা ম্যাথ স্যার যখন বুঝেছে তখন তো সব বুঝছি, আর রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সাইড যেগুলো রাইট হ্যান্ড সাইড পুরা ক্লিয়ার, বাসা যায় করতে গেলে বলে দিই, মনে হয় না, মনে থাকে না, হয় না এরকম? হ্যাঁ। তো ওই সময় যদি স্যারদের এরকম রেকর্ডিং এর একটা ব্যবস্থা থাকতো, তাহলে ধরেন যে বাসা যায় রেকর্ডিং শুনে ইয়ে করতে পারতাম। এখন আছে রেকর্ডিং দেয় না। রেকর্ডিং দিলে তো সমস্যা, রেকর্ডিং দিলে তো স্টুডেন্টরা যাবে না, মাসে ইনকাম কি করে হবে, বুঝছেন? আমরা চাই যে আমাদের কাছে একবার শিখে চলে থাকি, স্টুডেন্ট না আসুক।
সেলফ ডিপেন্ডেন্ট হন আর কি, বুঝছেন? কাস্টমার বন্ধ আসতে হবে। কোন রেকর্ড করেই নাই। আমি যতদূর জানি একটা স্কুলের টিচার যে টিউশনি করে, টিউশনি থেকে নাকি সে কয়েক লক্ষ টাকা ইনকাম করে মাসে, কয়েক লক্ষ টাকা। আমি বলি স্যার 50 লাখ টাকা ইনকাম করে শুধুমাত্র ম্যাথ করে। 50 লাখ টাকা হ্যাঁ। এত টাকা ইনকাম করে 50 লাখ টাকা ইনকাম করে, 60 লক্ষ টাকা হয় কখনো। মাসে? মাসে না বছরে? শুধু না, মাসে মাসে। শুধু ওনার পড়ান, উনি নিজে পড়ায়। আমি কালকে না পরশুদিন অফিসে বসে কি জানি একটা দেখতেছিলাম, তো একটা ওই জুতার অ্যাড আসছে আর কি। হ্যাঁ, তো জুতার দাম হচ্ছে প্রায় 10 কি 12 হাজার টাকা এক জোড়া জুতার দাম। তো আমি আমার এক কলিগকে বলতেছি যে এই 12 হাজার টাকা দিয়ে মানুষ জুতা কেনে বাংলাদেশে, মানে এত টাকা মানুষের? তো বলে এগুলো তো কিছুই না, জুতার দাম নাকি লাখ টাকার উপরেও আছে। গুলশানের 129 নম্বর রোডে ওনার ইয়ে। আমি যাই, আমার বাচ্চা পড়ে। আচ্ছা, ও মানে ওখানে টিউশনিতে দিচ্ছেন? হ্যাঁ, আমার বাচ্চা পড়ে আর কি ওখানে কোচিং। হ্যাঁ হ্যাঁ, মানে আপনার আপনার ছেলে ওখানে বা আপনার বাচ্চা ওখানে লেখাপড়া করে, উনি পড়ান? হ্যাঁ, উনি পড়ান। 50 লক্ষ টাকা, 60 লক্ষ টাকা হয় কখনো। কি অবস্থা! আচ্ছা, যাই হোক, সকাল থেকে মানে শুরু এগুলো করে- অনেক বড় বড় ব্যাপার সেবার আমাদের চিন্তার সকাল বাইরে। থেকে শুরু করে রাত 8:30 শেষ। আমার তো পরপর 2টা ব্যাচ থাকলে ধরেন 2-4 ঘন্টা কথা বললে আমার তো আর মাথা কাজ করে না, আমি মাঝে মধ্যে রাস্তাঘাট চিনি না তো। আর আর একটা ব্যাচে 90 জন স্যার। না, ঠিক আছে, টাকা পয়সার মোটিভেশন আসলে অন্যরকম। আমরা 2টা ক্লাস করাইলে যে টাকা পাই সেটা দিয়ে হয়তো এক ব্যাগ বাজারও হবে না। আর আমরা 2টা ক্লাস করাইলে, হিসাব করলে 2টা ক্লাস করাইলে 1 লাখ টাকা পাই মাসে নাকি। জুনের শুরু 6 মাস আগে ভর্তি হতে হয় পরীক্ষা দেওয়া। আচ্ছা, পরীক্ষা দিয়ে যদি একটা কোচিং সেন্টারে ভর্তি হতে হয় তাহলে তো উনি আগেই মেধাবীগুলোর পরীক্ষা দিয়ে নিয়ে নিল, তো ওনার ওনার এফোর্ট কি? ডিমান্ড হয়ে গেলে আমি করেন কি করেন? তাই না বিষয়টা? যারা পরীক্ষায় পাস করে না তাদের ওনার কাছে এই যে ভালো কলেজের রেজাল্ট ভালো হয় কেমনে? তারা একটা কঠিন ভর্তি পরীক্ষা নেয়, ভালো ভালো স্টুডেন্ট তারা বেঁচে নেয়, তো ওগুলোকে না পড়লে ওগুলো ভালো করবে, তো তাদের না পারলে ওরা অ্যাচিভমেন্ট কি? একটা ক্লাসে ভর্তি হয়ে যায়। মানে সবাই তেল আলা মাথায় তেল দেয়, বুঝছেন? দুইটা ম্যাথ, দুই পেপার। আচ্ছা। জেরোতে দিব কি করে? হ্যাঁ, ওইটাতেই আসতেছি। আপনারা এই জার্নালটুকু বুঝতে পারছেন কিনা? প্রসেস মনে রাখার দরকার নেই, প্রসেস মনে রাখার জন্য তো আমি ভিডিওই দিচ্ছি। জার্নালটা বুঝতে পারছেন কিনা? জার্নাল বুঝতে পারেন নাই কে বলেন? একবার শুধু প্রথম থেকে যদি যান রিডিং করে তাহলে এই যে, দেরি করে আসছি, বলতেছি আবার। এই যে আমার ডাবল খাটনি করালো, দেখছেন? না একদম মানে জরিমানা করেছে। একদম স্পিডে যাবে। কোনো অসুবিধা নাই। আচ্ছা, সবার জন্য হ্যাঁ একটা রিক্যাপ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সেটা হলো, এটা হচ্ছে ইউকের একটা পে স্লিপ। হ্যাঁ, ইউকের সব পে স্লিপ 100% এরকম হবে এমন কোনো কথা নাই, তবে ম্যাক্সিমাম পে স্লিপ দেখতে এরকম হবে। এটা হচ্ছে ইউকের গভর্নমেন্ট অ্যাপ্রুভ পে স্লিপ আর কি। হ্যাঁ, এখন দেখেন এই ইউকে পে স্লিপের ডেট বলছে কত, 28/2/2020। আর এখানে 3টা স্টাফ, স্কট, হালিলাদ আর হচ্ছে জর্ডান। হ্যাঁ, এই 3টা স্টাফের বেতনের ব্যাপারে এখানে ইনফরমেশন দেওয়া আছে। ওকে, এটা হচ্ছে উইক 47 কি জিনিস এটা ভিডিও দেখলে বুঝতে পারবেন, নো প্রবলেম। আর ট্যাক্স মান্থ 11 কি জিনিস এটা ভিডিও দেখলে বুঝতে পারবেন, এটা এক্সপ্লেন করছি। এখন দেখেন এই যে গ্রস পে প্রি স্যাক্রিফাইস আর গ্রস পে পোস্ট স্যাক্রিফাইস, এই প্রি স্যাক্রিফাইস আর পোস্ট স্যাক্রিফাইসের মানে আমি জানি না, এটা আপনারা গুগল করে দেখে নেবেন, ঠিক আছে? বাট এই যে ট্যাক্সেবল গ্রস, এইটা হচ্ছে তার মূল ইনকাম। এই দুইটা আপনারা দেখে নেবেন, এটা হচ্ছে তার মূল ইনকাম। মূল ইনকাম আমরা দেখবো টোটালটা, এই যে টোটাল 3জন মিলে মূল ইনকাম হচ্ছে 6115.17। ওকে, এখন এই ইনকামের বাইরে এখন বাকি যেগুলো কলাম আছে, এই কলামগুলো হচ্ছে ডিডাকশন, খরচের কলাম। কি কি খরচ আছে? পেই মানে হচ্ছে গভর্নমেন্ট ট্যাক্স, এটাকে বলে পে অ্যাজ ইউ আর্ন, গভর্নমেন্ট ট্যাক্স। এই গভর্নমেন্ট ট্যাক্স 3জন মিলে কত আছে? 597 টাকা। এমপ্লয়ি এনআইসি, এটা ন্যাশনাল ইন্স্যুরেন্স, এটাও গভর্নমেন্ট নেয় বাট এটা ইন্স্যুরেন্সের। হ্যাঁ, এখানে আপনার হেলথ ইন্স্যুরেন্স থাকে, অনেক ধরনের ইন্স্যুরেন্স থাকে। ওই যে ওদের দেশে মানুষ অসুস্থ হলে তার কোনো টেনশন নাই, কেন? কারণ সে ন্যাশনাল ইন্স্যুরেন্স দেয়। ওকে, আচ্ছা, এটা কত? 475। এরপরে বলছে কি এমপ্লয়ার এনআইসি, মানে এটা তো এমপ্লয়ি গেল, এমপ্লয়ের বেতন থেকে কেটে যাবে। আর এমপ্লয়ার হচ্ছে এমপ্লয়ি তো একটা টাকা দিচ্ছে, পাশাপাশি এমপ্লয়ারকেও টাকা দিতে হবে। এইটা কিন্তু এমপ্লয়ির খরচ না। এমপ্লয়ার এনআইসি মানে এমপ্লয়ার এটা আলাদা তার ফান্ড থেকে দিবে গভর্নমেন্টকে। এরপর বলছে কি এমপ্লয়ি পেনশন কাটা যাবে কোথায়? তার এই বেতন থেকে। আর এমপ্লয়ার পেনশন এমপ্লয়ার আলাদাভাবে দিবে। তার মানে এমপ্লয়ারের ডিরেক্ট খরচ হলো কয়টা? গ্রস টোটাল যেটা, এটা হলো তার সে বেতন দিল। এর বাইরে সে কি দিল? এমপ্লয়ার এনআইসি এত টাকা দিল, এরপর দিল কত? এমপ্লয়ার পেনশন এত টাকা দিল। ঠিক আছে, এই 3টা হচ্ছে কোম্পানির খরচ। আর বাকি যেগুলো ডিডাকশন আছে এগুলো বেতন থেকে ডিডাকশন। বেতন কত? বেতন হলো এত। এখন আসেন এটাকে আমরা
আগে একটা জার্নালে সাজাবো, কারণ আমরা জেরোতে এন্ট্রি দিব জার্নাল। এখন আমরা যদি এটা দেখে দেখে খুব এক্সপার্ট হয়ে গেলে অসুবিধা নাই, আপনি করতে করতে যখন অনেক এক্সপার্ট হবেন তখন আর আপনার ওই করতে হবে না, এক্সেলে এন্ট্রি দিতে হবে না, আপনি ডিরেক্ট দিতে পারবেন। কিন্তু আমি, এটা হলো আমার সাজেশন আর কি, এটা কোনো রুলস না। আমার সাজেশন হচ্ছে আপনি যত বড় এক্সপার্টই হন, বড় বড় এক্সপার্টদের ভুল হয় না, ভুল একবার হয়ে গেলে কিন্তু আপনি বিপদে পড়েন, তখন এটা খুঁজে বের করা আপনার জন্য মুশকিল হয়ে যাবে। প্রত্যেকটা এন্ট্রি একটা একটা করে চেক করতে হবে। আপনি আগে এক্সেল এন্ট্রি দিয়ে নেবেন। এর সুবিধাটা হলো কি, এক্সেল হিসাব নিকাশ মিলিয়ে নেন, পরে খালি এক্সেল থেকে কপি করবেন আর বসাবেন, কপি করবেন আর বসাবেন, কোনো সমস্যা নেই। ওকে, এখন এই জার্নালটা এক্সেলে এন্ট্রি দিতে গেলে আমি প্রথমেই বলছি বেসিক কি, বেসিক হচ্ছে কোম্পানির ডিরেক্ট খরচগুলো আগে ডেবিট করবো সবার আগে। কোম্পানির ডিরেক্ট খরচ ছিল তিনটা, একটা হলো গ্রস স্যালারি, এই যে স্যালারি অ্যান্ড ওয়েজেস, গ্রস স্যালারি, একটা হচ্ছে এমপ্লয়ার এনআইসি, আর একটা হচ্ছে এমপ্লয়ার পেনশন, বলছিলাম এমপ্লয়ার ইন্স্যুরেন্স আর এমপ্লয়ার পেনশন, এই তিনটাকে করছি আমরা ডিরেক্ট ডেবিট। এখন এই তিনটার বাইরে বা এই তিনটা সহ যা আছে, এই যে দেখেন এমপ্লয়ার এনআইসি আমরা ডেবিট করছি একই অ্যামাউন্ট, আবার এমপ্লয়ার এনআইসি পেয়েবল করে একই অ্যামাউন্টকে আবার ক্রেডিট করছি। এর কারণটা কি? কারণটা হচ্ছে কোম্পানির টাকা কোম্পানির অ্যাকাউন্টে আছে, কিন্তু টাকা কোম্পানির না, টাকা দিতে হবে কাকে? গভর্নমেন্টকে। এই জন্য এই অ্যামাউন্টটাকে ডেবিট করছি খরচ হিসাবে, আবার এই অ্যামাউন্টটাকে পেয়েবল করে ক্রেডিট করছি লাইবিলিটি হিসাবে। বুঝছেন কি? তাহলে এই দুইটা কোম্পানির যে দুটো খরচ ছিল, এমপ্লয়ার এনআইসি আর এমপ্লয়ার পেনশন, এই দুইটাকে পেয়েবল করে ঠিক সেম দুইটা অ্যামাউন্ট আগে ক্রেডিট করে দিচ্ছি। এখন বাকি যেগুলো আছে, কি বাকি কি আছে? পেইটা কার খরচ? এমপ্লয়ির খরচ। এমপ্লয়ির খরচ, এমপ্লয়ি এনআইসি আর এমপ্লয়ি পেনশন, এই তিনটা হচ্ছে এমপ্লয়ের বেতন থেকে কেটে কার কাছে আছে? আমার কাছে আছে, আমি এখনো গভর্নমেন্টকে দিইনি, যার কারণে এই তিনটা অ্যামাউন্টও আমি ক্রেডিট করছি। তার মানে হচ্ছে আমার যতগুলো কলামে কোম্পানির ডিরেক্ট খরচ পাওয়া যাবে সবগুলোকে আমি আগে ডেবিট করব, তারপর যতগুলো পেয়েবল মানে কেটে আমার কাছে আছে, সেটা আমার কোম্পানির পেমেন্টই হয় না কেন, আমার কাছে আছে, সেগুলো সবগুলোকে আমি পেয়েবল করব। আরেকটা পেয়েবল কি আছে দেখেন, এই যেগুলো সব কাটাকাটির পরে নেট স্যালারি টোটাল, তার টেক হোম যেটাকে আমরা বলি, টেক হোম কত থাকবে? 4885। এটাও তো এখনো আমার কাছে আছে, আমি তো এখনো দিইনি, তাই না? যার কারণে এইটাকে আমি বলবেন কিছু, ওকে, যার কারণে এটাকেও আমি পেয়েবল হিসেবে ক্রেডিট করছি। তার মানে এইখানে আমার কোম্পানি ডিরেক্ট খরচ আর যতগুলো পেয়েবল আছে ক্রেডিট করে নিয়ে আমি যে যে চার্ট অফ অ্যাকাউন্টে এটা দেখানোর দরকার, মানে পেয়েবলগুলো সবগুলো একটা একটা জায়গায় দায় হিসেবে চলে যাবে, আর এক্সপেন্সগুলো এক্সপেন্স হিসেবে চলে যাবে, এটা আমি জায়গা মতো দেখাই দিলাম। এখন কোম্পানিতে তো তাহলে পেয়েবল অনেকগুলো হয়ে গেল, দায় হয়ে থাকলো, এই দায়গুলো কি করব? আমি পেমেন্ট করে দিব। তাহলে এখানে দেখেন পেয়েবল কয়টা আছে? আমার দুইটা পার্ট আছে, আমি নিজে দিচ্ছি সেই দুইটা, এবং স্টাফের থেকে আমি যে তিনটা কাটছি সেই তিনটা, এই তিনটাকে আমি আগে ডেবিট করছি, তারপর ব্যাংক থেকে পুরো টাকাটা ক্রেডিট করে দিচ্ছি, জায়গা মতো চলে গেছে। বুঝতে পারছেন কি? ওকে, এখন একটা জিনিস কি দেই নাই, একটা জিনিস দেই নাই হচ্ছে স্যালারি। স্যালারিটা আমি ডেবিট করে ব্যাংক থেকে ক্রেডিট করে দিচ্ছি। এখন এইটা আপনি একসাথেও করতে পারেন, এই জায়গায় যদি স্যালারিটা লিখে টোটাল অঙ্কটা যদি আপনি লেখেন তাতেও কোনো অসুবিধা নেই, বাট আমি আলাদা করার কারণ হচ্ছে পেয়েবল একটা আলাদা করছি আমি, আর বেতনটা আলাদা করছি, যাতে ভবিষ্যতে আমি এটা আলাদা করে দেখাইতে পারি, এই কারণে। বাট আপনি একসাথে দিলেও কোনো অসুবিধা নেই। এখন বুঝছেন কিনা এটা বলেন? সবাই বুঝছেন? এখন আসেন জেরোতে কিভাবে এন্ট্রি দিবেন, এটা তো বুঝছেন সবাই। আচ্ছা, টাস্ক কি বলছি? টাস্ক বলছি বাসায় যে আমি এই এক্সেল শিটটা এবং ওই পিডিএফটা দিয়ে দেবো, পে স্লিপটা। এক্সেল শিট পিডিএফ দুটোই ওপেন করবেন, ওপেন করে আগে এই ভিডিও দেখবেন কি কি বলতেছি সেটার সাথে এই এক্সেলটা মিলে কিনা, এটা হইলে আপনার মাথা একদম ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আপনি যখন এটা মিলছে, তখন আমি এখন যেভাবে কপি করে এই জেরোতে এন্ট্রি দেব সেইভাবে এন্ট্রি দিবেন, কাহিনী শেষ। ওকে, আচ্ছা এখন আসেন জেরোতে যাই। জেরোতে যে আমরা অ্যাকাউন্টিংয়ে যাব, অ্যাকাউন্টিংয়ে গিয়ে আমরা অ্যাডভান্সে যাব, অ্যাকাউন্টিং থেকে অ্যাডভান্সে এসে আমরা যাব ম্যানুয়াল জার্নাল। এই ম্যানুয়াল জার্নালটা আপনি তখনই পাবেন যখন সেটিংসে গিয়ে ইউজারে গিয়ে আপনি নিজেকে আগে অ্যাডভাইজার করবেন। অ্যাডভাইজার না করলে জার্নাল অপশন আপনি পাবেন না, গ্রুপে খালি লিখবেন আমার তো জার্নাল নাই, বুঝছেন? এবং যারা আসে ক্লাসে আসে নাই তারা ভিডিওটাও দেখবে না, তারা বলবে কি করছে, এই করছে, জার্নালে যা খুব ভাই আমার তো জার্নাল নাই, গ্রুপ গরম করে ফেলবে। এরকম অবস্থায় আমি কিন্তু কোনো রিপ্লাই দিই না, কারণ আমি বুঝি যে সে ক্লাসেই ছিল না বা সেটা দেখেইনি, সলিউশন দেওয়া আছে। ওকে, কেউ যদি এরকম হয় আপনারা নিজেরা একটু সলিউশনটা দিয়ে দিন। ওকে, আচ্ছা ম্যানুয়াল জার্নালে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন নিউ জার্নাল, নিউ রিপিটিং পরে ইম্পোর্ট আলাদা, ইম্পোর্ট আমরা এখন করব না, আমরা করব নিউ জার্নাল।
নিউ জার্নালে গেলে আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ন্যারেশন লিখতে হবে, ডেট দিতে হবে। ডেট কবে হবে বলেন তো? ফেব্রুয়ারি 28 সাল কত? 2020 কি হলো এটা? 2001 10 এই যে 2020 সালের ফেব্রুয়ারি মাস। ওকে, এটা হলো 28 তারিখ। হ্যাঁ, আচ্ছা এখন আসেন ন্যারেশন হচ্ছে এটা আমি স্যালারি পেমেন্ট লিখছি, আপনারা আপনাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী ন্যারেশন যে কোনো ন্যারেশন মানে একটা ডেসক্রিপশন যে কোনো কিছু দিতে পারেন। ওকে, for the week of হ্যাঁ হ্যাঁ 48 পেমেন্ট দাঁড়ান ফর উইক 47 ছিল না? 47 ওকে দিতে পারেন। এটা 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 কাস্টমাইজেবল, এটা নিয়ে কোনো প্রবলেম নেই, আপনার ইচ্ছা মতো দেন। এখন আসেন ডেসক্রিপশন আপাতত আমাদের দরকার না, আমাদের দরকার কি অ্যাকাউন্ট। এই যে যতগুলা এখানে নাম বসাইছেন প্রত্যেকটার নামে একটা করে চার্ট অফ অ্যাকাউন্ট আপনাকে খুলতে হবে। ওকে, এখন আসেন এই কোনটাতে গেলাম, এইটা। হ্যাঁ, অ্যাকাউন্ট প্রথম আমরা কি করছি বলেন? স্যালারি অ্যান্ড ওয়েজেস কে, এই স্ক্রিনটাকে আপনি দেখতে পাচ্ছেন না? এরকম চলবে? আচ্ছা, তাহলে আমরা জার্নালে আসছি, এসে নিউ জার্নালে আসছি, এসে ডেট ঠিক করে দিছি, ডেট ঠিক করে দিয়ে আমরা এখানে ন্যারেশন দিছি। ডেসক্রিপশনে আমাদের কিছু লিখবো না, ঠিক করে দেবো কি অ্যাকাউন্ট। আমাদের প্রথম অ্যাকাউন্টের নাম কি? স্যালারি অ্যান্ড ওয়েজেস, এটাকে ডেবিট করতে হবে। তাহলে আমি এটা এখান থেকে কপি করি। এগুলো কিন্তু প্রথমবারই বসাতে হবে, দ্বিতীয়বার থেকে কিন্তু এগুলো থেকেই যাবে অ্যাকাউন্টগুলো, তাই না? এখানে দেখেন আমি দিলাম স্যালারি অ্যান্ড ওয়েজেস, নিউ অ্যাকাউন্ট দিতে হবে, স্যালারি ওয়েজেস নাই। তাহলে প্রথম তিনটা আমার কি কি অ্যাকাউন্ট বলেন? অ্যাকাউন্ট টাইপ কি? এক্সপেন্স অ্যাকাউন্ট, বলছি তো কোম্পানি ডিরেক্ট এক্সপেন্স। প্রথম তিনটা আমার হলো এক্সপেন্স অ্যাকাউন্ট। হ্যাঁ, এখন এক্সপেন্সের কোড কি একটু দেখে নিই। হ্যাঁ, এক্সপেন্স অ্যাকাউন্ট জিরো কি দিয়ে ব্যবহার করছে সেটা একটু দেখে নিই। অ্যাকাউন্টিং থেকে অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে চার্ট অফ অ্যাকাউন্ট। হ্যাঁ, এটা কয়দিন করলে মনে থাকবে, আমি যে মাঝখানে করে নিই তো। এক্সপেন্স, হ্যাঁ এই যে এক্সপেন্সে যে দেখেন এরা 3 এবং 4 দিয়ে শুরু করছে, তার মানে 310 থেকে, আচ্ছা 4 দিয়ে ধরেন, 400 থেকে 404 408, আচ্ছা 401 থেকে শুরু করি, 404 বাদ দিয়ে 405 দিতে হবে, 404 অলরেডি আছে। তাহলে আমরা দিব 401। ওকে, নেম কি হবে? স্যালারি এন্ড ওয়েজেস। ডেসক্রিপশন দিলে দিতে পারেন, আপাতত দিলাম না, এগুলো আপাতত কিছুই দিলাম না, খালি আমি সেভ করে দিলাম। তাহলে স্যালারি এন্ড ওয়েজেস 401। এইখানে এই যে ট্যাক্স এক্সাম্পটেড, এটা কি করবেন বলেন তো? কেন? কারণ ট্যাক্স তো আমি ক্যালকুলেশন দেখলাম তো আছে, স্যালারি এন্ড ওয়েজেস যেটা এটা ট্যাক্স এক্সাম্পটেড না তো। ট্যাক্সের যে অঙ্কটা দেখতেছেন ট্যাক্স, এখন এই স্যালারি এন্ড ওয়েজেসের উপর ট্যাক্স কিন্তু আলাদা আলাদা ভাবে আপনি এন্ট্রি দিচ্ছেন। এখানে যদি আবার ট্যাক্স বসান তাহলে ওইটার উপরে আবার আলাদা ট্যাক্স পড়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা ম্যানুয়ালি করতেছি না, আমরা জার্নাল করার সময়, জার্নালের সময় সেটা কুইকবুক হোক জেরো, সবাই একটা জিনিস মনে রাখবেন, যদি কোনো কিছু স্পেশালি উল্লেখ না থাকে তাহলে জার্নাল করি আমরা কি দেখে? জার্নাল কিন্তু কোনো পেপার দেখে করি, তাই না? এটা যেমন পিডিএফ শিটটা দেখে করতেছি। এখন এই ধরনের শিটগুলোতে সব ট্যাক্স অ্যাড করেই আসে। আমরা যদি এই জার্নাল করার সময় আবার ট্যাক্স অ্যাডিশনাল অ্যাড করি তাহলে কি হবে? ওইটার উপর আবার ট্যাক্স পড়ে যাবে। ধরেন ব্যাংকে আসছে 100 টাকা, কথার কথা, ব্যাংকের স্টেটমেন্ট পাইছেন, এখন ব্যাংকে যে 100 টাকা আসছে এটা কিন্তু ট্যাক্স সবই আসছে। আমরা যখন কোনো ধরনের পেমেন্ট করি 100 টাকা প্লাস ভ্যাট 10 টাকা, 110 টাকা পেমেন্ট করে দিচ্ছি আমার ব্যাংকের থ্রুতে। এখন ব্যাংকের স্টেটমেন্টে কি আসবে? 110 টাকা লেখা আসবে, তার মানে আমি কিন্তু ভ্যাট সহই দিচ্ছি 110 টাকা। কারণ এটার উপর যদি আমি 10% ভ্যাট অ্যাড করি তাহলে আরো 11 টাকা বেড়ে যাবে, বুঝছেন? এই জন্য জার্নালের সময় আমরা যদি একদম স্পেসিফিকই উল্লেখ না থাকে তাহলে আমরা সবগুলো ট্যাক্স দেবো জিরো, বুঝছেন? ওকে, তাহলে আমরা প্রথম এটা ডেবিট করব কত অ্যামাউন্ট, কত দেখি, 6100
15.17। এই অ্যামাউন্টটা কোথায় পাইছি? অ্যামাউন্টটা পাইছি আমাদের গ্রস টোটালের, এই যে এটা অ্যামাউন্ট, বুঝছেন তো? ওকে, তাহলে আসেন আমরা এটাকে জার্নাল এন্ট্রি ডেবিট করব কত? এই অ্যামাউন্ট। ওকে, আচ্ছা এখন ও এরকম লাল কালি দেখাবে কারণ ক্রেডিটে তো কিছু নাই। আমরা একটা একটা করে আগে এন্ট্রি দিই। পরেরটা আমার ডিরেক্ট খরচ কি ছিল? এমপ্লয়ার এনআইসি, এমপ্লয়ারের ন্যাশনাল ইন্স্যুরেন্স। ওকে, এখন আসেন আমরা এখানে দেখলে এখানে থাকলে কিন্তু এই নামে থাকলে কিন্তু নিচে চলে আসতো, এই নামে কিছু নাই। তাহলে আমরা এখানে ক্লিক করে এই যে অ্যাড নিউতে যাব। এটাও কি? এটা আমার এক্সপেন্স, প্রথম তিনটা এক্সপেন্স, ডিরেক্ট এক্সপেন্সগুলো থেকেই তো আমরা দিছি ওখানে, তাই না? এই যে এক্সপেন্স কোড দিছিলাম 401, এটা দিই 402, 404 আছে দেখছি, কিন্তু 400 পরে 404 আছে, তাহলে এটা অ্যাভেলেবেল। নেম কি হবে? নেম হবে এমপ্লয়ার, সরি হ্যাঁ এমপ্লয়ার এনআইসি। এখানে দেখেন, এখানে টোটাল ট্যাক্স এন্ড পারচেজ, আচ্ছা এগুলো যা আছে তাই থাক, আমি সেভ করি। এখন এখানে দেখেন এটা দেওয়া মাত্র অটোমেটিক ক্রেডিটেও বসাই নিছে এত, আসলে তো এটা না, আমাকে এটা চেঞ্জ করে দিতে হবে। এখানে কত আছে? এমপ্লয়ার এনআইসি হচ্ছে 884.38। এই সব অ্যামাউন্টগুলো কোথা থেকে পাইছি? এমপ্লয়ার এনআইসি 884.38, এখান থেকে কিন্তু পাইছি। আপনারা এইভাবে মিলাই মিলাই করবেন, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা আর থাকবে না। এটা করবো হবে আমার ডেবিট। ওকে, এখন আসেন 3 নাম্বারটা কি? 3 নাম্বারটা হচ্ছে এমপ্লয়ার পেনশন। এটা কোথায় পাইছি? এই যে এমপ্লয়ার পেনশন, এই যে 117.64, এটা পাইছি এই যে এখানে 117.64। তার মানে আমার এমপ্লয়ার পেনশনটা আগে জিরোতে অ্যাড করে ফেলতে হবে। অ্যাড নিতে যাই, এটা কি? এক্সপেন্স, এক্সপেন্স এখানে দিই আমরা 403, নাম হচ্ছে এমপ্লয়ার পেনশন, এগুলো যা আছে থাক, ওই আপাতত সেভ করি। কত এটা অ্যামাউন্ট? অ্যামাউন্ট হচ্ছে এটা, এটা হবে ডেবিট। তার মানে আমার প্রথম 3টা এক্সপেন্স আমি ডেবিট করেছি, ঠিক এখানে যা করেছি দেখেন। এইভাবে করলে সুবিধা কত, এখান থেকে খালি কপি করবো আর বসাবো। ওকে, এরপর আসেন এমপ্লয়ার এনআইসি পেয়েবল, এটাকে আমরা অ্যাড করব। এখন ধরেন যদি আমি এটা দেই এমপ্লয়ার এনআইসি পেয়েবল, এটা আমার কিসে যাবে? লাইবিলিটি, লাইবিলিটি, লাইবিলিটি। ওকে, এখন আসেন লাইবিলিটির কোডটা একটু দেখি, কত দিয়ে শুরু করছে? 800, হ্যাঁ 800, 801 আছে, 803 আছে, 820 আছে, 825, আচ্ছা 803, 804 থেকে দেওয়া শুরু করলে 20 পর্যন্ত ফাঁকা আছে, তাই না? তাহলে কোড দিলাম আমরা 805, নাম দিলাম হচ্ছে যেটা ছিল সেটাই পেয়েবল, এটাকে আমরা সেভ করি। এটা হবে ক্রেডিট। এটা কোন পাশে আছে? ক্রেডিট পাশে আছে না? তাহলে অ্যামাউন্ট হবে এটা। ওকে, এরপর আসেন পরেরটা কি? পরেরটা হচ্ছে এমপ্লয়ার পেনশন পেয়েবল। বাকি সবগুলো পেয়েবল মানে সবগুলো কিন্তু আমার লাইবিলিটি, সবগুলো লাইবিলিটি দিয়েই যাবে। প্রথমগুলো হলো এক্সপেন্স, তারপরটা হলো লাইবিলিটি। দেখেন আপনারা যখন এটা একবার কষ্ট করে অ্যাড করবেন, পরের পে স্লিপে যা করতে গেলে কিন্তু আর অ্যাড করতে হবে না, সব ড্রপ ডাউনেই চলে আসবে। এই আপা আপনার নাম জানো কি? সিএ ফার্মের আপা, ফার্মিন আপা, বুঝতেছেন আপনি? এটা তো না বোঝার কথা, সেই ভাবে লোক এটা বুঝতে না তো কি করে? বুঝি কিন্তু কি কাজের সময় তো আর তথ্য করে দাও। তাহলে এই যে এটা কি ঘটনা ঘটলো? এই দুইটা আমার এক্সপেন্স ছিল, এক্সপেন্স তো আমি দেখাইছি, কিন্তু টাকা এখন আমার পকেটে আছে, এখনো দেই নাই, যার কারণে ঠিক এই দুইটা আবার পে বলে আসবে। বুঝলেন তো? এটা এখন এখানে আর কিছু করার নাই, এখানে একটা একটা করে আগালে একটা একটা করে ঘর এমনি বাড়তে থাকবে। ঘর শেষ হয়ে যাচ্ছে, বাকিগুলো কিভাবে দিব? নো প্রবলেম। ওকে, আচ্ছা এরপরে আসেন পেই পেয়েবল। এটা কোথা থেকে পাইছি? এই যে পেই, এই যে পেয়েবল, এটাকে পেয়েবল করছি, তাই না?
পে পেয়েবল স্টাফের বেতন থেকে কেটে আমার কাছে রাখছি, এই জন্য পে পেয়েবল। পে পেয়েবল এটাকে আমি নিউতে ঢুকাই, এটা হবে আমার লাইবিলিটি, কোড হবে হলো 806 মনে হয় নাকি, না 806 অলরেডি দিয়ে ফেলছি, 807 হবে, 7 পে পেয়েবল, এটাকে আমি অ্যাড করে নিলাম চার্ট অফ অ্যাকাউন্টে। এখন দেখবো এটার অ্যামাউন্ট কত, অ্যামাউন্ট হচ্ছে 597.4। ওকে, এরপরে আসি কি, পেয়ে গেল, আর তিনটা আছে। এমপ্লয়ি এনআইসি পেয়েবল, এমপ্লয়ি ইন্স্যুরেন্স পেয়েবল করে রাখছিলাম, এমপ্লয়ি স্যালারি থেকে কেটে পেয়েবল করে আমার কাছে রাখছিলাম, সেইটা আমি এখন এন্ট্রি দিব। এটাও কি পেয়েবল মানে লাইবিলিটি। অ্যাড নিউতে যাব, যে লাইবিলিটি কোড হচ্ছে 808 নাকি, সেই আচ্ছা, এটা অ্যামাউন্ট কত, এটা অ্যামাউন্ট হচ্ছে 475.32। এটা কোথায় পাইছি, 475.32, যে এমপ্লয়ি এনআইসি, এই যে এই অ্যামাউন্টটা। হ্যাঁ, ওকে, এরপরে আসি এমপ্লয়ি এনআইসি গেলে এমপ্লয়ি পেনশন পেয়েবল, এমপ্লয়ি পেনশন, এটাকে আমি অ্যাড করব, নিউ, এটা হবে আমার লাইবিলিটি, কোড হচ্ছে 809, নেমের জায়গায় যে কপি করে আনছিলাম এটা বসাই দিলাম, এরপর করবো আমি সেভ। এটার অ্যামাউন্ট কত ছিল, অ্যামাউন্ট হচ্ছে 156.85, এই অ্যামাউন্টটা কোথায় পাইছি, পে স্লিপে কোথায় আছে, এই যে এমপ্লয়ি পেনশন, এই যেটাকে আমরা পেয়েবল করছি 156.85। ওকে, এখন কি আছে লাস্টে, তার বেতন, এই বেতন কোনটা, এই যে নেট পে, এই যে 4,845.60, এইটা আছে তার হচ্ছে এই যে নেট স্যালারি পেয়েবল, এটাকেও আমরা লাইবিলিটি দিয়ে আমাদের ইয়েতে রাখি। কি হচ্ছে অ্যাকাউন্ট লাইবিলিটি, এটা হলো 810, এইটা স্যালারি এন্ড স্যালারি পেয়েবল আছে। এটা লেখা লাগলো না, কারণ হচ্ছে এই অ্যামাউন্টটা ছাড়া এই অ্যামাউন্টটাই তো বাকি আছে শুধু, তাই না? আচ্ছা, এটা অটোমেটিক চলে আসছে, আপনারা চাইলে এগুলো কেটে দিতে পারেন এক্সট্রা। ওকে, এখন যদি আমি এটা পোস্ট করি তাহলে কিন্তু আমার অ্যাজ পার এইটা আমার পোস্টিং জায়গা মতো চলে যাবে। আচ্ছা, এখানে দেখেন, এটাকে আমরা পোস্ট করে দিই, পোস্টিং দিলাম। ওকে, এখন দেখেন অ্যাকাউন্টিং থেকে যদি আমরা, আচ্ছা এখান থেকে দিই, অ্যাকাউন্টিং থেকে যদি আমরা রিপোর্টে যাই, রিপোর্ট থেকে দেখব কি ব্যালেন্স শিট, না ব্যালেন্স শিট কি, এই ব্যালেন্স শিট, যে হেডগুলো অ্যাড করলাম ওই হেডগুলো আছে কিনা একটু দেখা দরকার না। কারেন্ট লাইবিলিটিতে কি কি আছে দেখেন, একটু বড় করি, হ্যাঁ আছে না এগুলা সবগুলা, পেয়েবল গুলো আছে। আর এক্সপেন্স কই, আমার এক্সপেন্স ইকুইটি, আচ্ছা এটার জন্য আমাকে যেতে হবে একটু প্রফিট লস, ব্যালেন্স শিট, রিপোর্ট, প্রফিট লস কই, প্রফিট লস,
এটা হলো 2025 সাল আছে, এটা যাইতে হবে কবে, 2020 সালে যেতে হবে। 20 সালের ধরেন ফেব্রুয়ারি, হ্যাঁ ফেব্রুয়ারির 1 তারিখ থেকে এক সপ্তাহ তাই কোন আছে ওটা হ্যাঁ হ্যাঁ বুঝি নাই। তো স্যার এক সপ্তাহ দেখার কথা না, 28 তারিখ হলে 21 তারিখ থেকে 28। আপনি এক মাস দেখেন আর এক সপ্তাহ দেখেন, আমার প্রফিট লস শুধু এক সপ্তাহ বাইরে কিছু আসবে না, এর বাইরে তো কিছু করি নেই। আসছে এই যে এমপ্লয়ার এনআইসি, যেটা আমার এক্সপেন্স যেগুলো ছিল যেগুলো, হ্যাঁ এমপ্লয়ার পেনশন, তারপর স্যালারি এন্ড ওয়েজেস কি আসছে, হ্যাঁ আসছে। এই তিনটা এক্সপেন্স ছিল না, এক্সপেন্সগুলো আমার প্রফিট লসে চলে আসছে। তার মানে আমরা যে জার্নালটা এন্ট্রি দিছি সেগুলো জায়গা মতো পোস্টিং হয়েছে। ওকে, এখন আমাদের কাজ কি, এখন এই যে ব্যালেন্স শিটে যে আমার যে কারেন্ট লাইবিলিটিটা দেখাচ্ছে, বিশাল একটা লাইবিলিটি, হ্যাঁ আমি যদি এখন এটা পেমেন্ট করে দিই জার্নালের থ্রুতে, তাহলে আমার এই লাইবিলিটিগুলো সব জিরো হয়ে যাবে আর আমার ব্যাংক থেকে টাকাটা মাইনাস হয়ে যাবে, মানে ট্যাক্সের টাকা দিয়ে দিচ্ছি আর কি। এখন দেখেন এখানে স্যার ওই যে ডাইরেক্ট ব্যালেন্স শিটে শো না করে এর আন্ডারে কিছু হেডিং দিয়ে ওর আন্ডারে দেওয়া যায় না? এখন ওরা যেভাবে দিছে এর বাইরে তো আমাদের ব্যালেন্স শিটে কিছু করার নেই। আপনি যেটা করতে পারেন, না এটা জিরোতে করা যাবে না, কুইক বই করা যাবে, ব্যালেন্স শিটে এভাবে বড় হতে থাকে। কুইক বই করা যাবে, জিরোতে করা যাবে না, জিরোতে ওরা যা দিচ্ছে এটাই ফিক্স। ঠিক আছে। ওকে, আচ্ছা এখন এই যে পেয়েবলগুলো, এই পেয়েবলগুলো আমাদের কাছে পড়ে আছে লাইবিলিটি হিসেবে, এটা আমরা কি করবো, গভর্নমেন্টকে পে করে দেবো। পে করতে গেলে এখন কি করতে হবে দেখেন, এটা যদি, এটা কিন্তু আপনি জার্নাল দিয়ে পে করতে পারবেন না, কুইক বুকে করা যায় জার্নাল দিয়ে। জিরোতে কি করবেন, স্পেন্ড মানি, মনে আছে ব্যাংক থেকে টাকা দিতে গেলে স্পেন্ড মানি, এটা কোথা থেকে করব, এই যে প্লাস নিউ, এখানে গিয়ে স্পেন্ড মানি। আমরা কিন্তু কুইক বুকে জার্নাল দিয়ে ব্যাংক থেকে পেমেন্ট করতে পারি, ব্যাংকে টাকা নিতে পারি, কিন্তু জেরোতে আপনার ব্যাংকে বা যে কোনো অ্যাকাউন্টে টাকা নিতে গেলে রিসিভ মানি এবং টাকা খরচ করতে গেলে স্পেন্ড মানি ছাড়া উপায়। স্পেন্ড মানি করলাম, এখন কোন ব্যাংক থেকে দিব, ধরে নিলাম আরবিএস ব্যাংক থেকে দিব। নেক্সট, আচ্ছা এখন এখানে বসছে, এখানে ধরেন আপনি কি দিবেন, টু 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 ধরেন HMRC, এখানে আপনি একটা নিউ কন্ট্যাক্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে, HMRC নাম, বাংলাদেশ হলে এনবিআর নাম। ওকে, ডেট কবে, ডেট হচ্ছে 2020-এর ফেব্রুয়ারির 28 তারিখ। ওকে, আচ্ছা এখন এখানে বলছে আইটেম ডেসক্রিপশন, এগুলো কিছুই আমরা দিব না, আমরা দিব কোনটা, অ্যাকাউন্ট, কোন কোন অ্যাকাউন্টের থ্রুতে পেমেন্টটা হচ্ছে। অ্যাকাউন্টগুলো কোথায় আছে, এই যে অ্যাকাউন্ট, চার্ট অফ অ্যাকাউন্ট, ঠিক আছে, এখানে এসে চার্ট অফ অ্যাকাউন্টটা দিলে এখন কিন্তু অ্যাড করা হয়ে গেছে, এখন তো আসবেই তাই না, এইটা। ওকে, অ্যামাউন্টটা পরে বসাই, আগে অ্যাকাউন্টগুলো বসাই। এই দেখ সিলেক্ট, তারপর এইটা, যতগুলো পেয়েবল আছে সবগুলোকে আমরা পেমেন্ট করবো এখন। শুধু স্যালারিটা বাদ দিয়ে করলাম, হ্যাঁ স্যালারিটা যদি একবারে দেন একবারে পেমেন্ট হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, স্যালারিটা আমি জাস্ট আলাদা করে দেখাচ্ছি। এমপ্লয়ি পেনশন পেয়েবল কি এখানে অ্যাড করি নাই, এমপ্লয়ি পেনশন পেয়েবল দেখেন এখানে, নাকি আগে অ্যাড করি নাই, আগে কি এমপ্লয়ি পেনশন পেয়েবল ছাড়াই জার্নাল করে ফেলছি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তাহলে এখানে আসে না কেন, আচ্ছা একটু একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আমি আমি দিচ্ছি জার্নাল এন্ট্রি,
এইটা ছাড়াই করে ফেলছিলাম, দাঁড়ান। এটা হচ্ছে লাইবিলিটি, এগুলো একটু খেয়াল করতে হবে, বুঝছেন? এগুলো খেয়াল করতে পারলেই কাজ হয়ে যাবে। আচ্ছা, ও বলতেছে এটা অলরেডি আছে, থাকলে তাইলে এখানে শো করে না কেন? ব্যালেন্স শিটে তো দেখালো যে আছে। তাহলে এখানে আসে না কেন? আচ্ছা, এমপ্লয়ি এনআইসি পেয়েবল, এমপ্লয়ি পেনশন পেয়েবল, না স্পেলিং তো সেম, এখানে কপি করে নিছি, তাহলে ওখানে দেখে না কেন? এটা টেস্ট করেন, বাইরে ক্লিক করেন। ও বলতেছে এই নামে আছে, কিন্তু এখানে দেখা না কেন? আচ্ছা, আরেকবার রিফ্রেশ দিই, হ্যাঁ। আচ্ছা, এরকম যদি কখনো হয়, এটা নিয়ে আসলে ঘাবড়ায় যাওয়ার কিছু নাই, এগুলো সিস্টেম মাঝে মাঝে এরকম করবেই, অনেক সময় নিয়ে নেয় স্যার, এরকম হয় মাঝে মধ্যে, হয় না এরকম? অনেক সময় নিয়ে নেয়। এখন আমরা এই নিচেরটাই আগে দিয়ে দিই, এটা আগে পরে হলে কোনো অসুবিধা নেই। আচ্ছা, দেখি তো, এমপ্লয়ি পেনশন পেয়েবল না, এমপ্লয়ি পেনশন পাইছি, পেনশন পেয়েবল তো নাই, কিন্তু পেয়েবলটাও বলতেছে আছে, কিন্তু শো করতেছে না, কাহিনী কি? এগুলো তো এক্সপেন্সের আন্ডারে, পেবলের আন্ডারে গুলো করি। ও এক্সপেন্স না, লাইবিলিটি কই? 800 না কত দিয়ে শুরু হয়েছিল, ওইখান থেকে দেখেন। লাইবিলিটি না, ওই যে এমপ্লয়ি পেনশন, এইটা আসতেছিল না কেন? এমপ্লয়ার, না, এটা এমপ্লয়ার, সরি, এমপ্লয়ি লাগবে না? এই যে হ্যাঁ 809, এটা ওখানে শো করে না কেন, কি সমস্যা? যাই হোক, পাওয়া গেছে। তাহলে এই যে নিচেরটা আগে দিছি, হ্যাঁ, এখন এটা উপরেরটা এইভাবে দিয়ে দিই। আবার পরে ভয় পাই না যে সিরিয়াল কেন আলাদা হইলো, আমি কেন এটা বুঝি না। আবার নিচ থেকে উপরের দিকে যাচ্ছি, হ্যাঁ, আবার এখানে সিরিয়াল দিচ্ছে নিচ থেকে উপরে, আবার অ্যামাউন্ট আবার উপর থেকে নিচে বসেন না, এগুলা কিন্তু কমন মিস্টেক গুলো ভাই। নিশ্চয়ই উপরে না আসলে ক্লাসে ঢুকতে পারতাম না। আচ্ছা, এখন দেখেন অ্যামাউন্ট গুলো বসাই দিই, হ্যাঁ। এই যে এইটা কিন্তু নেট স্যালারি হলুদ কালার করে, এটা কিন্তু পরে এন্ট্রি দেবো, এটা বাদ দিছি আগে, হ্যাঁ। এই নিচের থেকে উপরের দিকে বসাই দিই, হ্যাঁ। ও আচ্ছা, ইউনিট প্রাইস এখানে বসাতে হবে, অ্যামাউন্ট, সরি, কোয়ান্টিটি 1, এই দেখেন এখানে কোয়ান্টিটি সবগুলো 1 দিতে হবে, আর ইউনিট প্রাইসে টাকার অঙ্কটা বসাতে হবে, তাইলে এখানে অটোমেটিক চলে আসবে, হ্যাঁ। এই তো নিচের থেকে যাচ্ছে উপরের দিকে, হ্যাঁ। ভাই এখন কে কে বুঝতে পারছেন না, একটু বলবেন কি? এই সমস্যায় পড়ছিলাম, সমাধান হইল। ও, ওখানে অঙ্কটা বসাতে পারছিলেন না, এটা 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 সমস্যা ছিল। কি ব্যাপার, ইউনিট প্রাইস দিয়ে ওই ইয়ে স্যালারি দিতে হয়, না দিলে যায় না ব্যাপারটা। আমি এই প্রশ্নটা করতাম আছে ক্লাসের শেষে, আচ্ছা আচ্ছা একা পাইয়া আচ্ছা, হয়ে গেল। এখানে অ্যামাউন্টের হবে না। কারণ স্যার আমাদের জার্নালে কিন্তু এই স্ট্রাকচার আমরা করি না, আমরা কি হ্যাঁ। ডাইরেক্ট যেটা আপনার এক্সেলে করছেন ওইটাই করি। ওইটাই। এখানে এসে এই অভ্যাসটা না, এটা আবার যেটা হচ্ছে না। এটা আবার কুইক বুকে পাবেন সেম, বাট জেরোতে সেম নাই, জেরোতে এইভাবে। এইটার প্রবলেম জেরোতে আর এতে। হ্যাঁ,
আচ্ছা দেখেন এখন 1831.59, ঠিক আছে, এই সমস্যাটা ছিল ঠিক আছে, 1131.59। তাহলে যদি এইটা আমরা পোস্টিং দিয়ে দেই, সেভ করে ফেলি, তাহলে ব্যাংক থেকে আমার এই টাকাটা কমে যাবে, আর আমি রিপোর্টে যা দেখবো লাইবিলিটি জিরো হয়ে গেছে। জিরো হয়নি, সরি, স্যালারি অ্যান্ড ওয়েজেসটা থাকবে, বাকিগুলো জিরো হয়ে যাবে। সেভ করি, সেভ করা হয়ে গেছে। এখন যদি আমি ব্যালেন্স শিটে যাই, একটু রিপোর্ট, ব্যালেন্স শিট, ডেটটা চেঞ্জ করে দিই, এন্ড অফ দ্য লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার, টুডে কাস্টম ডেট, এটা হবে 2020 সাল, এটা হবে ফেব্রুয়ারি মাসের 28 তারিখ, আপডেট। দেখেন এখানে কিন্তু আর কারেন্ট লাইবিলিটিতে এই যে নেট স্যালারি পেয়েবল দেখতে পাচ্ছেন, নেট স্যালারি পেয়েবল, এটা তো এখনো পেমেন্ট করি নাই, এই যে 4885 যেটা বেতন, ওইটা ছাড়া বাকিগুলো কিন্তু এখান থেকে চলে গেছে, তার মানে আমার লাইবিলিটি ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এখন তাহলে কি করি, আসেন আবার প্লাস নিউ থেকে যাই, স্পেন্ড মানিতে যাই, গিয়ে ওদের বেতন কোন অ্যাকাউন্ট থেকে দেবো, ধরেন ওদের দুটো কিন্তু আলাদা অ্যাকাউন্ট হতেই পারে, কোনো অসুবিধা নেই, ওদের বেতন ধরেন মেট্রো ব্যাংক থেকে দিব। নেক্সট করলাম, নেক্সট করে টু এখানে লিখি আমরা হচ্ছে এমপ্লয়ি লিখলাম, কারণ এমপ্লয়িকে তো বেতন দেবো, তাই না। ডেট হবে হচ্ছে 2020 সাল, 2020 সাল ফেব্রুয়ারি মাস, ওকে, ডেট হবে 28 তারিখ। এরপরে আমাদের টাকা যাবে কোথায়, স্যালারি অ্যান্ড ওয়েজেস, এই অ্যাকাউন্টে। হ্যাঁ, এখানে কোয়ান্টিটি 1, ইউনিট প্রাইস কত, ইউনিট প্রাইসের জায়গায় বসাতে হবে যে বেতনটা দিবেন। হ্যাঁ, এটা কপি তো, ছিল হ্যাঁ প্লিজ, 28 তারিখ আমরা ক্যালকুলেশন করলাম, এখন তো আমরা 2-3 তারিখ দিতে পারি ব্যাংকে, কোনো অসুবিধা নেই। তখন তো আমার এখানে বেতন আপনি ধরেন মার্চের 5 তারিখে দিচ্ছেন, হ্যাঁ না সেটাই হতেই পারে, কোনো অসুবিধা নেই। যেহেতু পে স্লিপে 28-এর বাইরে কোনো ডেট দেওয়া ছিল না, ওই জন্য আমরা 28 তারিখ দিয়েছিলাম, এটাও হতে পারে, কোথাও কোনো সমস্যা নেই। ওকে, এখানে স্যালারি অ্যামাউন্ট পেয়েবল হবে না? ও সরি, ইয়েস, আপনি একদম সঠিক কথা বলেছেন। এই যে এইটা হবে নেট স্যালারি পেয়েবল হবে, ওই অ্যাকাউন্ট দিলেও নিত, তখন কি হতো জানেন, পেয়েবলেও টাকা থাকতো ওখান থেকে। ওইটা হিট করতে ওকে, আপনি একদম সঠিক কথা বলেছেন, এটাকে আমরা সেভ করলাম। এখন যদি ব্যালেন্স শিটটাকে একটু রিলোড দিই, এখন কিন্তু দেখেন নেট স্যালারি পে বলে কিন্তু এখনো টাকা দেখাচ্ছে, তাই না, এই যে এটা। হ্যাঁ, এখন আমরা একটু রিলোড দেই, এখন সেভ করছি স্যার, সেভ করছি। সেভ করছি, আবার একটু রিলোড হয়, এরকম একটু সময় লাগে মাঝে মধ্যে। না, এটা আপডেট নিচ্ছে না, দাঁড়া কাজ করি, এখানে আপডেট দিই, না তো একদম নড়াচড়াই করে না, দেখি হ্যাঁ, নেট স্যালারি পেয়েবল, আমি ডেট যেটাই দিই নেট স্যালারি পেয়েবল তো জিরো হবে, ডেট সমস্যা তো নাই। ও ইয়েস, আমরা তো এখানে ডেট সিলেক্ট করে রাখছি ফেব্রুয়ারি 28 তারিখ, দিতে হবে মার্চের 5 তারিখের পর, তাইলে এটা আপডেট হবে, বুঝেন নাই। পেমেন্ট দেখালাম কত, মার্চের 5 তারিখ, আর এখন যে এখানে ডেটটা, এই যে ব্যালেন্স শিটে যে ডেটটা দিয়ে রাখছি, এটা তো ফেব্রুয়ারি 28 তারিখ, মার্চের 5 তারিখের পর দিলে না ইয়ে হবে, দাঁড়ান বেতনটা আমি লাগাইছি
5 তারিখের পরে ফেব্রুয়ারি 28 পরে দিতে হবে। কেন হবে? পেমেন্ট তো Payment ফেব্রুয়ারি 28 তারিখে তো পেয়েবল আছেই। তারপর মার্চের 5 তারিখে না আমি ক্লিয়ার করলাম, মার্চের 5 তারিখের পর ডেট দিলে ওটা জিরো আসবে। রিপোর্ট আগে দিছে যা এই যে কাস্টম ডেট এখন দেখেন, এই যে 2020 সাল, 2020 সাল ফেব্রুয়ারি না, এটা দেবো মার্চের ধরেন 10 তারিখ দিলাম, আপডেট দিলাম। 1 তারিখ দিলেও তো হবে। না, একটা দিলে হবে না, 5 তারিখের পরে যেগুলো এখন দেখেন নাই, পেমেন্টে যে এখন দেখেন নাই, কিন্তু আপনি এটা দেন মার্চের 1 তারিখ দেন, আপডেট এখন দেন, আছে আছে কিন্তু এই যে নেট স্যালারি পেমেন্টটা দিছি মার্চের 5 তারিখ, তার আগের যে কোনো ডেটে এটাই দেখাবে। জি ডিউ আছে 5 তারিখ অথবা 5 তারিখের পরের ডেট দিয়ে শো করলে তখন দেখাবে যেটা জিরো হয়েছে। নন পেমেন্ট রিপোর্ট আসবে। বোঝার বাকি আছে কার বলেন? আমরা এটা স্যার সমাধান হয়েছে আমার। হয়েছে? বোঝার বাকি আছে কারো? আচ্ছা, যদি বোঝার বাকি না থাকে তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে, আপনারা আজকে আমি রাতের বেলা ভিডিওটা দিয়ে দিব, আর এখনই আপনাদের গ্রুপে আমি এই ইয়েটা দিয়েছি, এক্সেলটা আর এটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, পিডিএফটা দিয়ে দিচ্ছি, আপনারা এটা অ্যাটলিস্ট 2 বার প্র্যাকটিস করবেন, করে আমাকে জানাইলে আমি আরো 4-5টা পে স্লিপ দিব, তখন নিজের বুদ্ধি খাটায়। এইটা কিন্তু বুদ্ধি খাটায় নিষেধ করছি, এইটা ক্লাস দেখবেন আর হুবহু দেখে দেখে যা আছে পোস্টিং দিবেন। ওকে, আচ্ছা এখন আসেন আপনাদের গ্রুপে দিয়ে দিই। কি হলো এটা? এটা হলো attachment। এই আপা আপনারা রবিবার সন্ধ্যার ক্লাসটা করেন না 7টায়? ওখানে যেন কি কুইক বুক শুরু করছি না? কুইক বুকের কোন পর্যন্ত গেছি? আচ্ছা, আমি যেটা করব রবিবারের ওই ক্লাসটা আমি শুক্রবারে নিয়ে আসবো। হ্যাঁ, ওদের সবাইকে আমি এই ব্যাচে নিয়ে আসবো, বুঝতে পারছেন? তাহলে আমার জন্য একটু সুবিধা হয়। আচ্ছা আমাদের কি সামনে যখন ধরবেন কুইক ওইটাতে এমনিতেও সন্ধ্যাবেলা 4-5 জন বেশি থাকে না। শুক্রবার সন্ধ্যা। না, শুক্রবার সকালে এই ব্যাচে, আপনাদের ব্যাচের সাথে নিয়ে আসবো। অনলাইন করে দেবেন। এই ব্যাচের সাথে না, না অনলাইন না, এই ব্যাচে আপনাদের এই ব্যাচের সাথে ওখানে 4-5 জন আসে, তো ওই ব্যাচে 4-5 জনকে এখানে নিয়ে। আরো সময় দিন, আরো 2 দিন কমবে না? হুম, আরো 2 সপ্তাহ পর আরো 2 দিন কমবে তো? তাহলে কয়েকটা কোশ্চেন ছিল একটু ই করতে পারি। হ্যাঁ হ্যাঁ বলুন। একটা হলো যেটা আমি মানে বাংলাদেশের সাপেক্ষে হয়, স্বাভাবিক যেটা বাইরের ক্ষেত্রে হতে পারে, একটা ব্যবসা প্রতিষ্ঠান একটা দোকান নিচ্ছি, দোকানে তো আমি কিছু অ্যাডভান্স করতেছি, হুম, ভাড়া না, হ্যাঁ সাপোজ 1 লাখ বা 2 লাখ টাকা দিয়ে আমি অ্যাডভান্স করতেছি, এটা একটা পার্ট। এটা আমরা কিভাবে এটাই করবো আর কি, বা কি করতে হয়, এবং এটা একটা পার্ট আর কি। হ্যাঁ, কি হয়েছে বুঝিনি। একটা ব্যবসা শুরু করতেছি, ট্রেডিং ব্যবসা, ওখানে আমার একটা দোকানে দেখবে দেখলো যে মাসে সরি দোকানে আসলে আমাকে 2 লাখ টাকা ডিপোজিট করতে হচ্ছে, হুম, ভাড়া আছে 10,000। আচ্ছা। আচ্ছা, তো এটা পোস্টিংটা জিরোতে কিভাবে যাবে? 2 লাখ টাকা যে আমি ওনারকে দিলাম, মানে ইয়েতে দোকান যার কাছে নিলাম, এটা কি হবে স্যার, কিভাবে এইটা আপনার এক্সপেন্স হবে। এক্সপেন্স? হ্যাঁ, এক্সপেন্স না, আবার তো দোকান ছেড়ে দেবো, তো আমাকে ব্যাক করে দিবে সিকিউরিটি মানি। সিকিউরিটি মানি। আচ্ছা, ও আচ্ছা, তো এটা আপনি না, এটা ওই দেশের ক্ষেত্রে কি হয় জানি না। না না না, এটা 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 আপনি এক্সপেন্স যদি করেন না, এক্সপেন্স হবে না এটা, কারণ এক্সপেন্স হলে তো আবার আপনার এটা এটা কিন্তু asset। এটা আলটিমেটলি অ্যাসেট। অ্যাসেট বা আচ্ছা, এটা একটা পয়েন্ট গেল। আর হলো যে আমি যে ব্যাংক লোন নিচ্ছি, হ্যাঁ, হ্যাঁ ধরেন 5 লাখ টাকা আমি ব্যাংক লোন নিলাম, হুম, এখন এটা ধরেন স্যার 5 বছর, এটা কি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হবে, অ্যাডভান্স অ্যাকাউন্ট ক্রেডিট? ক্যাশ অ্যাকাউন্ট তো ক্যাশ অথবা ব্যাংক তো ডেফিনেটলি ডেবিট হবে, কারণ টাকা তো আপনি কোনো না কোনো জায়গা থেকে দিচ্ছেন। ক্যাশ ক্রেডিট হবে। ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট হবে, মানে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কমবে। হ্যাঁ, ক্যাশ ক্রেডিট আর আপনি হ্যাঁ ক্যাশ ক্রেডিট হবে। Cash হবে। না না, আপনার যে টাকা এক্সপেন্স করতেছেন না, যে জায়গা থেকে দিবেন সেটা ক্রেডিট হবে না, টাকা ইজ গোয়িং আউট। টাকা তো বেড়ে যাচ্ছে, আর আপনি যে পারপাসে দিচ্ছেন সেটা দিবেন আপনি ডেবিট। অ্যাসেট কি অ্যাসেট ডেবিট হবে, মানে অ্যাসেট বলতে এটা আপনার হচ্ছে ওই যে অ্যাডভান্সটাকে অ্যাসেটের আন্ডারে ক্রিয়েট করতে হবে।
হ্যাঁ দেন, সিকিউরিটি নাম দিতে পারেন, বাট এটা অ্যাসেটের আন্ডারে দিতে হবে, কারণ আপনার সিকিউরিটি কারণ সিকিউরিটি ডিপোজিট আলটিমেটলি এটা আন্ডারে খেলবেন। আপনি অ্যাসেটের আন্ডারে নাম দিবেন সিকিউরিটি ডিপোজিট ধরেন, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? এই সিকিউরিটি ডিপোজিট করবেন আপনি হচ্ছে ডেবিট, আর ব্যাংক করবেন ক্রেডিট। এটা একটা পার্ট। আর এটা হলো যে আমি 5 লক্ষ টাকার লোন নিলাম, ব্যাংকের যেটাই হোক ক্যালকুলেশন করি নাই, ধরেন আমাকে 5 বছরে আমাকে 6 লাখ টাকা দিতে হচ্ছে। হুম। 5 লাখ টাকা লোনটা আমি একটা ব্যাংকে থেকে নিলাম, ব্যাংকে থেকে লোনটা যখন নিচ্ছি ওটা কিভাবে করবো? ধরেন আরবিএস ব্যাংকের থেকে আমি লোনটা আমাকে দিল, হুম। হ্যাঁ লোনটা নিলাম, তাহলে কি লোন হিসাবে পোস্টিং হবে? হ্যাঁ, আপনার লাইবিলিটির আন্ডারে একটা লোন অ্যাকাউন্ট করতে হবে, ঠিক আছে? আপনি ব্যাংক করবেন ডেবিট, আর লোন অ্যাকাউন্ট করবেন হচ্ছে ক্রেডিট। ব্যাংকে টাকা ঢুকবে তো আপনার, আর লোন অ্যাকাউন্ট করবেন ক্রেডিট। লোন অ্যাকাউন্টে লাইবিলিটি হিসেবে থেকে যাবে আপনার, ঠিক আছে? আর যখন 5 লাখ টাকার জায়গায় যখন আপনি 6 লাখ টাকা দিচ্ছেন, বাকি যে 1 লাখ টাকা, ওইটাকে আপনাকে ইন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ইন্টারেস্ট এক্সপেন্স। ইন্টারেস্ট এক্সপেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখন ওই যে আমি যখন মাস মাসে কিস্তি বা 3 মাস পর পর আমি যখন দিচ্ছি হুম। ওটা আমি পোস্টিং কিভাবে দেবো? ওইটা আপনি জার্নাল করবেন। জার্নাল করবেন কিভাবে? আপনার যে লোন অ্যাকাউন্ট, ওই লোন অ্যাকাউন্টের এগেনস্টে ওই টাকাটা আপনি কি করবেন? ডেবিট করবেন আর ব্যাংক থেকে ক্রেডিট করবেন। তাহলে আপনার ওই লাইবিলিটিটা ধীরে 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 কমতে থাকবে। কিন্তু আমি তো লোন করছি 5 লাখ, দিচ্ছি তো 6 লাখ 5 বছর পরে, যা উদাহরণ। হ্যাঁ, আপনি দুইটা অ্যাকাউন্ট করবেন ডেবিট। আমি আপনাকে বলি, একটা মেইন অ্যাকাউন্ট লোন অ্যাকাউন্টে ডেবিট করবেন, আর একটা ইন্টারেস্ট অ্যাকাউন্ট যে এক্সপেন্স ক্রিয়েট করছেন না, সেটা করবেন ডেবিট। আর টোটালটাই দুটো মিলে টোটালটা ব্যাংক থেকে করবেন ক্রেডিট। ঠিক আছে, তাহলে আপনার ওই 1 লাখ টাকা ইন্টারেস্ট অ্যাকাউন্টটাতে ওই 1 লাখ টাকাটা অ্যাডজাস্ট হবে, আর মেইন অ্যাকাউন্টে মেইন তখন অ্যাকাউন্ট। দুটো পার্ট করে দিতে হবে। হ্যাঁ। তো একসময় আমাকে ধরেন আপনার লোন অ্যাকাউন্ট ডেবিট করতেছেন আপনি 5,000, ইন্টারেস্ট অ্যাকাউন্টে আপনি ডেবিট করতেছেন 200, কথার কথা, হ্যাঁ? এই বাকি 5,200 টাকা আপনি ব্যাংক থেকে ক্রেডিট করবেন, ঠিক আছে? কি এটা পরিশোধের সময়। পরিশোধের সময়। পরিশোধ সময়। ভাই যে প্রশ্নেরটা, হ্যাঁ ডিপ্রিসিয়েশন অফ ফিক্সড অ্যাসেট, হ্যাঁ, এটা কি এক্সপেন্স এবং অ্যাসেট? ডেপ্রিসিয়েশনটা বিল্ডিংস না না না, ডেপ্রিসিয়েশনটা আপনার এটা এক্সপেন্স হিসেবেই যাবে। এক্সপেন্স অ্যাসেট হবে না, টাকাটা তুমি আমি দিচ্ছি না। খরচ এক্সপেন্স না, সেভ হয়ে থাকতেছে, সেভ হয়ে থাকতেছে। রিজার্ভ খরচ রিজার্ভ কমে যাচ্ছে তো, এক্সপেন্স হচ্ছে, অ্যাসেট অ্যাসেট ব্যবসায় খরচ হচ্ছে, হ্যাঁ। কিন্তু টাকাটা তো Asset কারণ কমে যাচ্ছে পেমেন্ট তো। করতেছি না। পেমেন্টটা আপনি না করলেও আপনার একটা খরচ না, আপনার তো আপনি তো এটা হচ্ছে মানে আপনার মূল্য কমতেছে না, আপনি টোটাল টাকা তো পেমেন্ট করছেন, মূল্য কমতেছে মানে কি ওটা আপনার খরচে যাচ্ছে। খরচে হ্যাঁ, কিন্তু ওই টাকাটা তো আমার একটা ফান্ড, প্রভিশনে যাবে এটা, প্রভিশন যাবে। আবার এই টাকাটা প্রভিশন চলে যাবে না, না তাও তো না, হচ্ছে না, জটিলতা সরাসরি আছে। তো খরচ মাইনাস করে দিচ্ছি, এক্সপেন্স ব্যালেন্স শিটে আমরা ব্যালেন্স করে দিচ্ছি তো। আপনি কি করতেছেন? আপনি যে টাকাটা আপনি কি বলে ডেপ্রিসিয়েশন ধরতেছেন, সেই টাকাটা আপনি মাইনাস করতেছেন না। খরচ করতেছি, মাইনাস। মাইনাস করা মানে তো ওটাকে আপনার এক্সপেন্স হয়ে গেল। হ্যাঁ, কিন্তু আমার কত খরচের পর ওই টাকাটা তো আমি কাউকে পেমেন্ট করতেছি না। তারপর এটা একটা আচ্ছা, এইটা হচ্ছে আপনার devaluation হয়ে গেছে, ডিভ্যালুয়েশন হচ্ছে। এইটা হচ্ছে আপনি ফিক্সড, এটারও একটা হিসাব আছে, এটা আমি দেখাবো। ফিক্সড অ্যাসেট যখন আপনি ডিসমিসাল করবেন, মানে আপনার যখন আস্তে আস্তে কমতে কমতে এটার একটা ভ্যালু ক্রিয়েট হয়, যে লাস্টে ছিল এত, প্রথমে ছিল কত, মাঝখানে ডেপ্রিসিয়েশন হচ্ছে কত, হ্যাঁ? জিরো হয়ে গেল। এটা না না, এটা জিরো একবারে হয়ও না, কিছু বিষয় থাকে। এটা আমি দেখাবো না আপনাদের, অসুবিধা নেই। এটা জেরোতে আছে, জেরোতে এটা ব্যবস্থা আছে। আর এই যে ডিপ্রেসিয়েশনটা ধরবে, এটা আপনার মন মতো করে ধরলে হবে না তো, না না, এটা সিস্টেম আছে, বাংলাদেশে একটা সিস্টেম আছে, সিস্টেম আছে। তো যাই হোক, আমরা ক্লাস অফিসিয়ালি শেষ করি, ভিডিওটা বন্ধ করে দেই।